আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাহলে আমরা মনে হয় শুরু করতে পারি, তাই না? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। তাহলে আমরা গত কালকে শুরু করেছিলাম যে জাস্ট ইন্ট্রোডাকশন বা রিসার্চের বিভিন্ন দিক, কি কি ধরনের রিসার্চ হতে পারে, এবং বলছিলাম যে আজকে আমরা টপিককে ন্যারো ডাউন যে করা কিভাবে করতে হয় এর কিছু টেকনিক শিখবো আর কি। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাতে আমরা বেশিরভাগ সময় ধরা খেয়ে যাই। এরকম অনেক হয় যে আমি একটা টপিক সিলেক্ট করছি, 6 মাস পরে দেখা গেছে ওইটাতে আর কাজ সম্ভব হচ্ছে না, আবার টপিক চেঞ্জ করতে হচ্ছে। তখন সময় থাকে না। আবার তখন মানে সময়টা লস হয়ে গেলে এবং তখন হতাশাও চলে আসে। এরকম আমি যখন বইটা ছিলাম, 6 মাস পরে গিয়ে টপিক চেঞ্জ হয়ে গেছে, মানে আগের টপিকটা দেখা গেছে হুবহু এরকম একটা কাজ আছে। তো সে আগে এটা খেয়াল করে নাই, পরবর্তীতে তার অনেক কষ্ট হয়ে গেছে। ইভেন পিএইচডি তে এরকম হয়, টপিক সিলেকশনে একটা ভুল হইলে পরবর্তীতে আমাদের টপিক গুলা বিভিন্ন বোর্ডে পাস হয়। পাস হওয়ার পরে আর চেঞ্জ করাটা অনেক টাফ। সো টপিক ভুল হয়ে গেলে পরবর্তীতে আউটকাম সবই ভুল চলে আসবে আর কি। তো আজকে আমরা দেখবো যে এমন কিভাবে টপিক সিলেক্ট করা যায় যে টপিকটা নভেল, ইন্টারেস্টিং, অ্যাকসেপ্টেবল, অ্যাজ ওয়েল এজ মানে এটা ফিজিবল করা যাবে আর কি, কাজ করা যাবে। তো ফ্রম ইন্টারেস্টিং টু রিসার্চেবল, এটার উপর আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে। সবাই একটু মনোযোগ সহকারে শুনবো, ব্যস্ততা দূরে রেখে আর কি। তা শুরু করতেছি, বিসমিল্লাহ। সো গতদিন আমরা বলছিলাম রাফি আমাদের মাস্কট থাকবে, প্রতিদিন আমরা রাফির একটা এক্সাম্পল দিয়ে শুরু করব। তাহলে আহ বুঝতে সহজ হবে আর কি, যে জিনিসগুলো রিলেট করা যাবে। সো রাফি বলতেছে যে আই হ্যাভ চুজেন মাই টপিক। গতদিন সে টপিক খুঁজে পাচ্ছিল না, গতদিন সে কি করছিল যে রিসার্চ থেকে সার্চ দিছে, 4.3 বিলিয়ন রেজাল্ট আসছে গুগলে। তো এটা দেখে সে ঘুমাই গেছে। তো আজকে সে একটা টপিক পাইছে। টপিকটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভেরি হট টপিক, রিসেন্ট টপিক। সো মাই ফ্রেন্ড সেড দ্যাট দিস ইজ এ বিট ব্রড। তো তারপর তাকে বন্ধু তাকে বলছে যে এটা অনেক বড় একটা বিষয়, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশাল বেশ ব্যাপার। এখানে এলএলএম আছে, তারপরে এনএলপি আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, তারপরে এটার অ্যাপ্লিকেশন যেটা ইমেজ প্রসেসিং, অনেক কিছু আছে। তো সে আসলে কোনটা নিয়ে কাজ করবে? সো আর ন্যারোড ডাউন, সে কি করছে, ন্যারোড ডাউন করলে মানে একটা টাফ টপিক দাঁড় করাইছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য ওয়ার্ল্ড। সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে। আচ্ছা। কি মনে হয় পৃথিবীতে হ্যাঁ ভাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা? আমরা ক্লাস 5 রচনা লিখতাম না, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, ওইটা আসলে রিসার্চ না। ওইটা কি ছিল? একটা প্রবন্ধ বা একটা রচনা। রিসার্চ এভাবে হয় না যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, ছাত্র জীবনে অধ্যায়, এগুলো হলো একটা রচনা। হ্যাঁ, এটা মোটিভেশনাল জিনিস, কিন্তু রিসার্চ ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট। তো পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি ভূমিকা, এটা নিয়ে রচনা লেখা যেতে পারে, প্রবন্ধ লেখা যেতে পারে, নিউজ পেপার আর্টিকেল লেখা যেতে পারে, বাট নট এ রিসার্চ আর্টিকেল। ক্লিয়ার? সো আমরা এখন দেখবো। তো সে তার কনফিডেন্স লেভেল খুব হাই যে আমি নতুন একটা টপিক, মানে খুব রিসেন্ট একটা টপিক সিলেক্ট করছি, বাট প্রিসিশন লেভেল কি? জিরো। তার কোনো প্রিসাইজ হয় নাই। সো আমরা আজকে দেখবো। সো এ টপিক ইজ নট, দিস ইজ এ টপিক। টপিক অ্যান্ড রিসার্চ কোশ্চেন ইজ ডিফারেন্ট। সো এটা একটা টপিক যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হট টপিক, হ্যাঁ এটা গুড টপিক। সো টপিক ইজ নট এ সাবজেক্ট, এ টপিক ইজ এ কোশ্চেন উইথ এজেস। এর অনেক দিক আছে একটা টপিকের। হ্যাঁ। সো আমরা এটা ন্যারো ডাউন করবো। তো এটা হলো আজকে আমাদের ক্লাস শিডিউল, এটা নিয়ে বেশি আলোচনা করবো না। কি কি আমরা দেখবো কখন, এটা সামনে গেলে দেখা যাবে। সো আমরা এখন একটু ন্যারো ডাউন করা শিখবো, কিভাবে ন্যারো ডাউন করা হয়। সো এভরি গুড রিসার্চ কোশ্চেন ওয়াজ ওয়ান্স এ এম্বারেসিং ব্রড ওয়ান। তো প্রত্যেকটা রিসার্চ কোশ্চেনই যে প্রথম দিকে এরকম এম্বারেসিং থাকে, যে এটা মনে হচ্ছে না। তো প্রথমে আমি সাবজেক্ট কি সিলেক্ট করলাম, মানে রাফি সিলেক্ট করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা একটা টু বিগ ব্রড একটা টপিক আর কি। তো এটা সাবজেক্ট, এটা কি কি বলবো আমরা? সাবজেক্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ফিল্ডে আমি কাজ করতে চাই, সাবজেক্ট বা ফিল্ড যেটাই বলি, এটার কিছু একটা নিয়ে কাজ করতে চাই। অনেক সময় হয় না যে আমি আসলে কোন দিকে কাজ করতে চাই। কেউ কাজ করতে চায় সাপোজ ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে, যে প্লাস্টিক ওয়েস্ট অথবা লেদার ওয়েস্ট। আরেকজন কাজ করতে চায় যে হিট ট্রান্সফার নিয়ে কাজ করবো, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যারা আছে তার পাওয়ার
পাওয়ার সেক্টরে কাজ করবে বা ইলেকট্রনিক্স এর কাজ করবে। সো সাবজেক্ট ইজ ডিফারেন্ট। যেমন আমার সাবজেক্ট হলো মেকানিক্যাল, এখন মেকানিক্যালের কি রিসার্চের কোনো অভাব আছে? এটাকে সাবজেক্ট বলি আমরা বা ডিপার্টমেন্ট বলি, বাট এর ভিতরে তো আরো কত শাখা প্রশাখা আছে, ঠিক কিনা? তো সেকেন্ড যেটা, অবশ্যই। টপিকে চলে আসবো আমরা। টপিক সাবজেক্ট থেকে কিসে আসবো? কোর্স, বা আমরা যেটা বলি সাপোজ একটা সাবজেক্টের আন্ডারে থার্ড ইয়ার একটা কোর্স থাকে, ফোর্থ ইয়ার কোর্স থাকে, আর থাকে না? তো লাইক এ কোর্স, কোর্সের নাম সাপোজ হইলো যে এআই ইন হেলথ কেয়ার। এটা এই টপিক নিয়ে কাজ করতে চাই, বা এটার এই আমব্রেলাতে আমি কাজ করতে চাই, এআই ইন হেলথ কেয়ার। কারণ হেলথ কেয়ারের কত ফ্যাসেট আছে, মানে কত দিক আছে, আছে না? পেশেন্ট আছে, রুগী আছে, হসপিটাল ম্যানেজমেন্ট আছে, তারপরে ব্লাড ম্যানেজমেন্ট, অপারেশন, সার্জারি, রোবোটিক্স। মানে হেলথ কেয়ার বলতে এই জিনিসটা কি কোনো একটা জিনিসকে মিন করে আসলে? স্পেসিফিক কোনো জিনিসকে মিন করে কিনা, নাকি এটা একটা ব্রড, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন ব্রড, হেলথ কেয়ার জিনিসটা কিন্তু ব্রড। তো দুইটা ব্রড জিনিসকে আমি একসাথে করতেছি, বাট একটা সম্পর্ক দাঁড় করাচ্ছি যে এআই এর হেলথ কেয়ারে কি কি আছে, মানে কি, মানে আমি এদিকে যেতে চাচ্ছি আর কি, মানে এটা রাস্তা। এটা অনেকটা ইয়ার মতো, সাপোজ আমি ঢাকা থেকে আহ আমার বাসা নওগাঁ, নওগাঁর একটা গ্রামে যেতে চাই। And প্রথমে ঢাকা থেকে কই আসতে হবে? আমার যে বাস স্ট্যান্ড আছে, ঠিক না? ধর গাবতলী বা কল্যাণপুর আসতে হবে, তো এটা হলো সাবজেক্ট। এরপর এখান থেকে আমার একটা বিভাগীয় শহর বা জেলা শহর আসতে হবে। জেলা শহরটা ধরলাম টপিক, যে এই জেলায় এই জেলায় আসছে, মানে এই জেলাতে আমি কোথাও না কোথাও পাবো। এরপর থানায় চলে যেতে হয়, এরপর ইউনিয়ন, এরপরে গ্রাম, এরপরে ভাষা। এইভাবে ন্যারো ডাউন করলে তো আমি আসলে পাই, নাকি আমি একজন অপরিচিত লোককে খুঁজতে চাই যদি, তাহলে কি এভাবে ন্যারো ডাউন না করে খোঁজা যাবে? যারা পুলিশ একটা ক্রিমিনালকে ধরতে চায়, তারা সারা বাংলাদেশে খোঁজে। কি মনে হয়? প্রথমে তাকে ট্র্যাক করে যে এটা কোথায় মানে কোন কোন জায়গাতে এই নাম্বারটা ট্রাভেল করছে। তারপর দেখে যে না, মোটামুটি 3-4টা জেলার মধ্যে ট্রাভেল বেশি করছে, তখন এই 3টা জেলার মধ্যে কোথায় বেশি ফ্রিকোয়েন্সি। এবার খুঁজতে খুঁজতে আলটিমেটলি তার লোকেশনটা ফাইন্ড আউট করে, ঠিক কিনা? রিসার্চ ইজ লাইক দ্যাট। সো ফার্স্ট এআই ইন হেলথ কেয়ার। সো এটাও একটা হোল, মানে বিশাল বড় জিনিস। তারপরে একটু ছোট হয়েছে এআই ইন এডুকেশন। এটা যেমন একটা বড় ক্যাটাগরি, এআই ইন হেলথ কেয়ার কিন্তু আরেকটা আলাদা। আবার এআই ইন সাপোজ এআই ইন বিজনেস একটা আলাদা টপিক। সো এআই এর থেকে আমরা আরেকটু ভিতরে ঢুকলাম, বুঝা গেছে কিনা? কথা কি বোঝা জি যাচ্ছে? ভাই। জি তিন ভাই। নাম্বার হলো, জি। এখন আমার হেলথ কেয়ারের একটা কিছুতে ফোকাস করতে হবে। যেমন বললাম যে হেলথ কেয়ারের পেশেন্ট ম্যানেজমেন্ট আছে, হসপিটাল ম্যানেজমেন্ট আছে, তারপর তোমার এই ক্লিনিক আছে, অনেক কিছু আছে। আমি কোথায় যাইতে চাই বা কোথায় ফোকাস করতে চাই? কোথাও ফোকাস না করলে তো ব্রড নিয়ে কাজ করা সম্ভব না। সেখানে ফোকাস করলাম যে এআই চ্যাটবটস ফর ডায়াবেটিস অ্যাডভাইস। যারা ডায়াবেটিস, বেশিরভাগ ডায়াবেটিস রোগীরা কি বয়স্ক হয় নাকি কম বয়স্করা হয়? বয়স্করা হয় না? বয়স্করা। তো বয়স্করাদের জন্য একটা চ্যাটবট থাকবে, যে তারা যেন সহজে এখান থেকে যেমন, এটা অনেক সময় আমরা অনেকে, আমরা তো বুঝি সহজে গুগলে সার্চ দিই, কিন্তু যারা বয়স্ক মানুষ তারা কিন্তু বোঝে না যে এটা খাওয়া যাবে কি যাবে না, এটা কতটুকু খেতে হবে, এই খাবারটা ডায়াবেটিসের জন্য খাওয়া যাবে কিনা, কখন ইনসুলিনটা নিতে হবে। এরকম একটা অ্যাডভাইস আমি এমন একটা চ্যাটবট বানাবো, যেটা খুবই প্রিসাইজ এবং ডায়াবেটিস রিলেটেড। যারা বয়স্ক লোক আছে তাদেরকে যেন এটা হেল্প করতে পারে। মানে এটা কি গুড, মানে গুড ব্যাপার, মানে ভালো না খারাপ ব্যাপার? পরবর্তীতে এটা আমি আরো সামনে কয়েকটা আমাদের ক্রাইটেরিয়া সেগুলোর সাথে ম্যাচ করায় দেখাবো যেটা কি ওটার মধ্যে পড়ে কিনা, ঠিক আছে? এখন প্রবলেম হলো, যারা রুরাল পেশেন্ট, এই চ্যাটবট কিন্তু সহজে, মানে শহরে অ্যাপ্লাই করা খুব সহজ, ঠিক কিনা? মানে শহরের লোকজন সাধারণত স্মার্ট হয়, তারা শিক্ষিত হয়, পরবর্তীতে বয়স হয়েছে, তারা কিন্তু সহজে মানে। বাট রুরাল পেশেন্টস, তারা এই চ্যাটবট অ্যাডভাইস কি ইগনোর করবে নাকি অ্যাকসেপ্ট করবে ইজিলি? ইগনোর করে ফেলবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে চ্যাটবটরা ইংলিশে মানে কোঅপারেট করে, মানে ইংলিশে কথা বলে, বা ইংলিশে তারা অ্যান্সার দেয়, বা সেরকম মানে রুরাল কেজে তার জন্য এটা মানে ফিট হওয়ার মতো থাকে না, এই জন্য তারা এগুলো লাগবে না। গ্রামের লোকজন বলে না যে আমার এক্সপিরিয়েন্স আছে, এগুলো লাগে না আমার, এগুলো মানে আমি এগুলো কেয়ার করি না। হয় কি হয় না? পরবর্তীতে দেখা যায় ডায়াবেটিস বেড়ে ইনসুলিন নেওয়া লাগতেছে, হাসপাতালে ভর্তি হওয়া লাগতেছে। তো এখন তাইলে আমি ফোকাসটা করছি ভালো জায়গাতেই, বাট প্রবলেম, মানে এই যে ফোকাস যে করলাম, এই ফোকাস করারও তো একটা কারণ থাকতে হবে। তো আমি রুল প্রবলেমটা খুঁজে পাইলাম যে আমি একটু সার্চ করলাম নেটে টেটে, বা আমার এক্সপিরিয়েন্স থেকে মানুষজনের সাথে কথা বললাম, বা ইভেন এই কাজ করতে গিয়ে আমাকে যারা ডায়াবেটিস রুগী আছে, যারা ডাক্তার আছে, ডায়াবেটিসের যারা ডাক্তার, তাদের সাথে কথা বলা লাগতে পারে, যে কি ধরনের প্রবলেম ফেস করেন আপনি, মানে গ্রামের লোক রুগীর কাছ থেকে, শহরের রুগীর কাছ থেকে। মানে একটা রিসার্চ ঘরে বসে বসে করে ফেললাম এরকম না আসলে।
তো তারা, ডাক্তার তখন বলবে যে না, গ্রামের লোকজন আসলে যেটাই বলি তারা শুনতে চায় না, তারা ভাত খায় ঠিক মতো, তারা 3 বেলা ভাত খাচ্ছে, রুটি খাওয়ার কথা, মানে তারা আসলে কোনো কিছু মানতে চাচ্ছে না ডায়াবেটিসের ব্যাপারে। এরকম হয় কি হয় না? এখন আমি এই পুরা জিনিসটাকে বিভিন্ন কথাবার্তা বলে এমন একটা একটা কোশ্চেন সেট করলাম যে ডাস বাংলা ল্যাঙ্গুয়েজ ভয়েস আউটপুট, মানে এমন ডিভাইস আমি বানাবো যেটার আউটপুট হবে বাংলা। তাহলে সহজ হবে কিনা গ্রামের মানুষের কারণ গ্রামের মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মানে পড়ালেখা জানে না। তো আমি এমন একটা মানে বাংলা, এমন একটা ডিভাইস তৈরি করতে চাচ্ছি, তার আগে একটা রিসার্চ করবো যেটা আসলে কাজ করবে কিনা। ডাজ বাংলা ল্যাঙ্গুয়েজ ভয়েস আউটপুট ইমপ্রুভ ট্রাস্ট ইন ডায়াবেটিস চ্যাটবট এমং রুরাল অ্যাডাল্টস? এখন এই কোশ্চেনটা সুন্দর হয়েছে না হয় নাই? বুঝতেছি। জি। জি ভাই। তো এই জায়গার মধ্যে এক নাম্বার যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে চ্যাটবট আছে না নাই? মানে এক নাম্বারটা 5-এর ভিতর আছে না আছে। নাই? 2 নাম্বারটা হেলথ কেয়ার আছে আছে। না নাই? আছে। 3 নাম্বার যে ফোকাস করছিলাম চ্যাটবটের উপরে, সেটা আছে না নাই? আছে। প্রবলেম ছিল রুরাল পেশেন্টকে নিয়ে, রুরালের ব্যাপারটা এখানে আছে না নাই? আছে, উপস্থিত আছে। তাহলে এই কোশ্চেনটা কি রিসার্চেবল? মানে এটা আসলে ভালো কোশ্চেন হয়েছে না হয় নাই? জি ভাই হয়েছে। তাইলে কি বোঝা যাচ্ছে এভাবে এভাবে কখনো রিসার্চ করে শিখছেন এর হ্যাঁ। আগে? জি না। কিন্তু এরকম একটা রিসার্চের কোর্স আন্ডার গ্রেড লেভেলের সেকেন্ড বা থার্ড ইয়ারে থাকা উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই এটা থাকলে তো অনেক ভালো হইতো, কিন্তু আমরা বাংলাদেশে তো খুব কঠিন আর কি। আমরা দুঃখ লাগে, আমরা বুয়েটের কথা বলি, আমার বুয়েটে সোশিয়োলজি একটা কোর্স পড়ছি, ইকোনমিক্স একটা কোর্স পড়ছি, গভর্নমেন্টস মানে গভর্নেন্স একটা কোর্স থাকে, তারপরে ইংলিশ থাকে। বাট টু বি অনেস্ট, আমরা রিসার্চ মেথোডলজি বা রিসার্চ নিয়ে একটা কোর্সও পাইনি 4 বছরে। বুয়েটের কথা বলতেছি আমি, বুয়েট যেটা সবচেয়ে ভালো ইউনিভার্সিটি। তাইলে এইখান থেকে আসলে এই এটা এই ছাত্রগুলা যখন বুয়েট থেকে পাশ করে ইউএসএ বা কানাডা যায়, তারা কিন্তু ভালো আউটপুট দেয় না? গুগলে চাকরি করতেছে, পিএইচডি করতেছে, বিকজ এখানে তারা সেই এনভায়রনমেন্টটাই পায় না। রিসার্চ যে করবে সে, সব মানে কোর্সের প্রেশার, ক্লাস টেস্ট, পরীক্ষা, ফাইনাল, এরপর টিউশন, প্রেম টেম, এগুলো তো আছে। আলটিমেটলি সে কিছুই করতে পারে না। বাট তার মধ্যে অনেক পটেনশিয়াল থাকে যেটা পরবর্তীতে প্রকাশ পায়। তাহলে কোশ্চেন বিল্ড করার একটা মানে আরো আমরা অনেক টেকনিক দেখবো, একটা টেকনিক বোঝা গেছে কিনা, যে আমাকে ন্যারো ডাউন করে এমন একটা জিনিস করতে হবে যেটা আসলে সমাজের জন্য উপকারী। একটু পর আমরা একটা টেস্ট দেখবো, ফাইনাল টেস্ট। তো ওই টেস্টটার ভিতর দিয়ে পাস করলে সবগুলাই হবে আর কি। এতটুকু এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে একটু লিখে রাখি খাতাটাতেই বা কোথাও, আরো ভবিষ্যতে খোলা যাবে। এখন আমরা ক্লিয়ার দেখবো ভাই। দ্য রুল অফ ফিফথ কোশ্চেন, মানে নিজেকে নিজেকে কোশ্চেন করা। যে এবং পঞ্চম নাম্বার যে কোশ্চেনটা থাকবে, তো 5 আস্ক সো হোয়াট এক্স্যাক্টলি। তো হোয়াট এক্স্যাক্টলি মানে আসলে কি, আসলে কি, এরকম করতে করতে 5 টাইমস যখন একটা, এটা একটা থাম রুল, 6 হতে পারে, 7 টাইম হতে পারে, বা 5 টাইমস একটা কোশ্চেন যখন প্রশ্ন করা হয় আসলে কি, আসলে কিভাবে, এই কি, কেন, কি, কিভাবে, করতে করতে একটা ফাইন রিসার্চ কোশ্চেন তৈরি হয়। সো 5 টাইমস একটা কোশ্চেন করতে হবে, 5 টাইমস ইন এ রো, and any broad subject collapses into a real research question. যেমন আমি একটা এখানে উদাহরণ দিছি ডান দিকে, যে আমি সাপোজ এবার ওয়েস্ট নিয়ে কাজ করতে চাই। ওয়েস্ট মানে কি? মানে বজ্র পদার্থ বা যেগুলো আমাদের ময়লা। আই ওয়ান্ট টু স্টাডি ওয়াস্ট, আমি ওয়াস্ট নিয়ে পড়াশোনা করতে চাই বা রিসার্চ করতে চাই। তো প্রথম কোশ্চেন হলো কোন ওয়াস্ট? ওয়াস্টের ধরন আছে না অনেক, মেডিকেল ওয়াস্ট, প্লাস্টিক ওয়াস্ট, পেপার ওয়াস্ট, মেটাল ওয়াস্ট। ওয়াস্টের কোনো শেষ আছে? হাউস হোল্ড ওয়াস্ট, বিজনেস ওয়ার্ল্ড, তবে ইন্ডাস্ট্রি ওয়াস্ট, এগ্রিকালচার ওয়াস্ট। ওয়াস্টের মানে ওয়াস্টের অনেক ধরন আছে না? আছে না নাই? জি ভাই। তাইলে আমি জি ভাই আচ্ছা। তো আমি কোন ওয়াস্ট নিয়ে কাজ করতে চাই, তো আমি সাপোজ সিলেক্ট করলাম প্লাস্টিক ওয়াস্ট। প্লাস্টিকটা সবচেয়ে ক্ষতিকর, 400 বছরে নষ্ট হয় না। অন্যান্য জিনিসপত্র যেগুলো আছে এগুলো মোটামুটি বায়োডিগ্রেডেবল, বা প্লাস্টিক তো বায়োডিগ্রেডেবল। প্লাস্টিক নিয়ে এটা একটা ভালো টপিক। তো প্লাস্টিক নিয়ে কাজ করতে চাই, তাইলে আমি 1 নম্বর প্রশ্নের উত্তর পাইলাম। 2 নম্বর প্রশ্ন হইলো ভায়ার এবং হুজ, মানে কোথায় এটা নিয়ে কাজ করতে চাই। কারণ প্লাস্টিক ওয়েস্ট গ্রামে এক ধরনের তৈরি হয়, শহরে, ঢাকা শহরে দেখা যায় প্লাস্টিকের বোতল প্রচুর। গ্রামের দিকে তো কেউ মানে নর্মালি প্লাস্টিকের বোতলে পানি খায় না, সব মানে টিউবওয়েল বা নর্মাল
যে সোর্স ন্যাচারাল, কিন্তু শহরে তো প্রচুর প্লাস্টিকের বোতল তৈরি হয়, সেটা কোক খাই আমরা, তারপর পানি খাই। তো আমরা সিলেক্ট করলাম ঢাকা নিয়ে কাজ করব। সো এখানে যদি বলি বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ নিয়ে কাজ করতে চাইলে বাংলাদেশের অনেক জায়গা আছে, তখন জিনিসটা ন্যারো ডাউন হলো না কিন্তু। বাংলাদেশে ঢাকায় এক ধরনের পলিউশন সিচুয়েশন, চিটাং এক ধরনের পলিউশন সিচুয়েশন। ভাইয়া ভাইয়া হ্যাঁ যেটা পলিটা প্লাস্টিক ওয়েস্টের মধ্যে পড়ে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, পলিথিন প্লাস্টিক। জি সো আমি প্লাস্টিক নিয়ে কাজ করব ঢাকায়, কারণ ঢাকা ক্যাপিটাল সিটি, এখানে প্রচুর ইন্ডাস্ট্রি আছে, প্রচুর মানুষ থাকে, 4-5 কোটি মানুষ থাকে। এগুলো আমি ইন্ট্রোডাকশনে বলবো যে এত মানুষ থাকে, এত তৈরি হয়, বিভিন্ন ডাটা দেখাবো। সেটা সিটি কর্পোরেশন ডাটা হতে পারে, প্রথম আলো নিউজ রিপোর্ট হতে পারে যে এত পরিমাণ হয়। তারপরে কি আমি বলবো না এটা নিয়ে রিসার্চ করা উচিত, কিভাবে এটা কমানো যায়, কিভাবে এটা মিনিমাইজ করা যায়, কিভাবে এটা ফ্রুটফুল কাজ করা যায়। এগুলো ইন্ট্রোডাকশনে থাকবে, আমরা পরবর্তীতে আরো শিখবো। সো প্লাস্টিক ইন ঢাকা, হ্যাঁ প্লাস্টিক ইন ঢাকা এটাও একটা ব্রড জিনিস। মানে আসলে এটার প্রশ্ন শেষ হচ্ছে, এখন কথা হলো ডুইং হোয়াট উইথ ইট, মানে এই যে প্লাস্টিকের কি কাজ করব। প্লাস্টিককে আমি কি মিনিমাইজ করব, নাকি প্লাস্টিক আউট সর্টিং করব, না কি করবো না। প্লাস্টিক ইন ঢাকা এটা কি আসলে কোনো ভালো মানে একবারে এক্সাক্ট কোনো রিসার্চ কোশ্চেন হলো? জি না। না ভাই। বাট মোটামুটি আমরা মিড লেভেলে চলে আসছি। এখন কথা হলো আমি প্লাস্টিকের সর্টিং নিয়ে কাজ করতে চাই। যে বিভিন্ন প্লাস্টিক আমাদের তৈরি হয় না, মানে যে বাসা থেকে যখন একটা বজ্র যায়, এখানে কিন্তু তোমার ভেজিটেবলস ওয়েস্ট থাকে, মানে এগ্রি ওয়েস্ট থাকে, এর সাথে প্লাস্টিক থাকে, পলিথিন থাকে। তো আমি কি করতেছি, সর্টিং করতে চাই, প্লাস্টিক গুলো আলাদা করব, এবং যেগুলা অন্য যেগুলো বায়োডিগ্রেডেবল, যেমন আহ তরকারি ভাত, এগুলা তো মানে এগুলা থেকে জৈব সার তৈরি হবে, বা এগুলা সহজে মানে মাটির সাথে মিশে যাবে। তো আমি সর্টিং নিয়ে কাজ করতে চাই, সর্টিং প্লাস্টিক ইন ঢাকা। আরো দুইটা জিনিস অ্যাড হয়েছে, মানে প্রথমে ওয়াস্ট, ওয়াস্ট থেকে প্লাস্টিক, প্লাস্টিক থেকে ঢাকা, ঢাকার প্লাস্টিকের কি কাজ করতে চাই, সর্টিং, এগুলোকে আলাদা আলাদা করতে চাই। বুঝা গেছে কিনা? এখন জি। সর্টেড হাউ, এই সর্টিংটা কি দিয়ে করব, এবং কার সাথে কম্পারিজন করব, কম্পেয়ার টু, মানে এটা এটা কিন্তু আমি, এই কোশ্চেন গুলা কিন্তু এই প্লাস্টিকের জন্য ঠিক, বাট আমি যখন টপিক চেঞ্জ করব কোশ্চেন গুলা চেঞ্জ হবে। বাট কোশ্চেন করতে থাকা নিজেকেই যে কি করতেছে, কারণ এই এই কাজটা এখন আমি একা করতে গেলে আমার জন্য টাফ হবে। তো আমি যখন সুপারভাইজারের সাথে কথা বলবো, বা আমার যারা পিয়ার থাকে, ফ্রেন্ড থাকে, বা আমার থিসিস মেট থাকে, তার সাথে এভাবে আলোচনা করবো, অথবা যে রিসার্চ করে ভালো মতো, বা একজন বিজ্ঞানী সায়েন্টিস্ট, তার সাথে আলোচনা করব, তখন জিনিসগুলো আরো ন্যারো হয়ে যাবে না জিনিসগুলো। রিসার্চ একা করার আসলে জিনিস না, মানে আমি একাই চিন্তা ভাবনা করে করতে পারি, বাট যখন আমি ব্রেন স্টর্মিং করবো তখন জিনিসগুলো ভালো আসবে। এগুলো কিন্তু সব রিসার্চ শুরু করার আগের কাজ। বুঝা গেছে কিনা? রিসার্চ আমি এখন শুরুই করি নাই, টপিক সিলেক্ট করতেছি মাত্র। তো এখন বলবো যে সর্টিং তো বিভিন্ন ভাবে করা যায়। একটা হলো হাত দিয়েও সর্ট করা যায়, যে যেটা প্লাস্টিক, যেমন যারা বিভিন্ন সময় এই বাংলাদেশে আর কি, বাংলাদেশে তো এখনো এআই সর্টিং শুরু হয় নাই, যে মেশিন দিয়ে সর্ট করবে, সবাই হাতে হাতে সর্ট করে বা ডাম্পিং করে। তো আমি এখন করতে চাই যে ইমেজ প্রসেসিং এর মাধ্যমে সর্টিং করতে চাই, এবং হ্যান্ড সর্টিং। এই দুইটার মধ্যে কম্পারিজন দেখাতে চাই, বা দুইটার মধ্যে কোনটা এফিশিয়েন্ট, কোনটা সহজে কাজ করতেছে, কোনটার আউটপুট কেমন। তখন তাহলে আমার রিসার্চ কোশ্চেন হলো যে সর্টিং প্লাস্টিক ইন ঢাকা সিটি, মানে কম্পারিজন অফ এফিসিয়েন্সি, মানে এফিসিয়েন্সির কম্পারিজন করব, বা আউটপুটের রেজাল্টের কম্পারিজন করব অফ প্লাস্টিক সর্টিং ইন ঢাকা বাই দুইটা মেথড, একটা হলো ইমেজ রিকগনিশন, এটা এআই রিলেটেড, আর একটা হলো বাই হ্যান্ড, অর্থাৎ ম্যানুয়ালি যে করি আমরা। এখন এই জিনিসটা নেরো ডাউন হলো কিনা, মানে এটা একটা আন্ডার, মানে কি বলবো, ফ্যান্টাস্টিক কোশ্চেন হয়েছে কিনা বলো? একটা পর্যায়ে আর কি, সামগ্রিক থেকে একটা হ্যাঁ ভাই। পর্যায়ে পর্যায়ে ধাপে ধাপে বুঝতেছি না। তাহলে wait করে দেই। তাহলে প্রিভিয়াস যে আমরা কোশ্চেনটা করলাম, যে আমরা বলতেছিলাম যে প্লাস্টিক নিয়ে মানে ওয়াস্ট নিয়ে কাজ করবো, ওয়াস্টের এখন মানে দুইটা উদাহরণ দেখলাম। আগের এটা হলো, আগের রুলসটা হলো যে ন্যারো করা ফানেলিং মাধ্যমে, মানে ফানেল মানে তো আমরা বুঝি আস্তে আস্তে চিকন হয়ে যায় না ফানেল নিচের দিকে। আর এটা আরেকটা টেকনিক, যে পাঁচটা মানে পাঁচটা না, এটা এখানে এই কোশ্চেন করতে গিয়ে 7টা কোশ্চেন করা লাগতে পারে, 8টা করা লাগতে পারে। কোশ্চেন কি করবে এটা ডিপেন্ড করবে টপিকের উপরে। মানে আমি যে বলছি এখানে এগুলাই না, এটা হলো এই সর্টিং এর বা প্লাস্টিকের ক্ষেত্রে এটা ঠিক আছে। বাট ইউ হ্যাভ টু মেক কোশ্চেন, মানে বারবার কোশ্চেন করে একটা এমন জায়গাতে যাইতে হবে যেখানে মোটামুটি কেউ হাত দেয় না, বা কেউ এভাবে কাজ করে নাই। তাহলে এটা বোঝা গেছে না, যায় নাই?
ভাই বিষয়টা হচ্ছে এরকম না, আমাকে খুঁজে বের করতে হবে কি কোথায় কেন কিভাবে বা কি জন্য, এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিষয়টা না। ওই টাইপেরই। কোশ্চিন। কোশ্চেন তো শুরু হয়ে গেলে কি কেন, এখানে দেখো হুইচ আছে, হোয়ার আছে, হুজ আছে, তারপরে হোয়াট, হাউ, সব আছে না এখানে এই কোশ্চেন গুলোর মধ্যে। এই যে হুইচ, হোয়ার, হুজ, হোয়াট, হাউ, হোয়াট, মানে যত ধরনের কোশ্চেন করা সম্ভব করে এমন একটা জায়গাতে পৌঁছা যেটা মোটামুটি ন্যারো ডাউন হয়েছে, উপকারী এবং সব দিক থেকে ভালো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ ভাইয়া। ওকে, সো নেক্সট, এই যে রিসার্চ, এখানে রিসার্চ গ্যাপটা খুঁজে বের করা। মানে আমরা এখন এখন আমরা দেখবো যে এই কাজটা সাপোজ আমরা এই কোশ্চেন লিখে, এই যে লাস্টের কোশ্চেন, সর্টিং বাই ইমেজ রিকগনিশন এন্ড হ্যান্ড ইন ঢাকা বা প্লাস্টিক ইন ঢাকা, এটা লিখে গুগলে যে সার্চ দিয়ে হুবহু এরকম একটা রিসার্চ না পাই, কাছাকাছি ইন্ডিয়াতে হয়েছে, বাংলাদেশে হয়েছে, বা প্লাস্টিক, এখানে কিন্তু অনেকগুলো নভেল দিক আছে অ্যাকচুয়াল প্লাস্টিক। কেউ হয়তো এগ্রিকালচার ওয়াশ নিয়ে করছে, দ্যাটস ডিফারেন্ট ফ্রম দিস। কেউ মানে চিটাগাং করছে কিন্তু ঢাকায় করে নাই, দ্যাটস অলসো নভেল। আবার কেউ এই দুইটা মেথড নিয়ে কাজ করে নাই, অন্য দুইটা মেথড নিয়ে কাজ করছে, কিন্তু আমি এই দুইটা নিয়ে করতেছি। অথবা কেউ ইমেজ রিকগনিশনের সাথে হ্যান্ড না দিয়ে অন্য কিছু করছে। মানে যে কোনো ভাবে এটাকে একটু হলেও আলাদা তৈরি করা। বুঝা গেছে কিনা? জি। জি ভাই, বুঝতে পারছি। সো রিসার্চ গ্যাপ অ্যাকচুয়ালি কোথায় হাইড থাকে, এটা আমরা একটু এই পাঁচটা এখানে ডাটা দেওয়া আছে বা পাঁচটা টেকনিক, যে এটার মাধ্যমে বুঝতে পারবো আর কি। তো প্রথমে হচ্ছে লিমিটেশন প্যারাগ্রাফ। প্রত্যেকটা ভালো পেপারের শেষে লিমিটেশনস, রিসার্চ লিমিটেশন দেওয়া থাকে যে এই রিসার্চ আমি করছি বা ঠিক আছে, কিন্তু কি কি এখানে মানে করতে পারি নাই, বা কি কি করা উচিত ছিল, সামনে আরো করতে পারে কেউ। যেমন এখানে হতে পারে যে আমার স্যাম্পল কম ছিল, মানে আমি কম স্যাম্পল নিয়ে কাজ করছি, লোকেশন ছিল একটা, আরো বেশি লোকেশনে কাজ করতে পারলে ভালো হতো। অথবা একটা ম্যাটেরিয়াল সে নিয়ে কাজ করছে, আরো যদি বেশি ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে পারতো। তো এই জায়গাগুলোতে আমার রিসার্চ গ্যাপ থাকে। সাপোজ সে কপার নিয়ে একটা মেটালিক কাজ সে কপার নিয়ে করছে, আমি জিঙ্ক নিয়ে করতে পারি, আমি এর সাথে আরেকটা ম্যাটেরিয়াল যোগ করতে পারি। বুঝা গেছে কিনা? সো ইচ কনফেশন ইজ সামবডিজ নেক্সট পেপার। তো প্রত্যেকেই স্বীকার করতে হয় যে আসলে আমি কি করতে পারছি আর কি করতে পারি নাই। ওই জায়গা থেকে আমার আরেকটা সূচনা হইতে পারে, না আমি তাহলে এটার উপর কাজ করতে পারি। বুঝা গেছে কিনা? জি আমি ভাই। একটা উদাহরণ দেখ, আমার একটা জি। পেপারের ইয়াই দেখাচ্ছি আমি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই। এটা হলো আমার রিসার্চ, মানে গুগল স্কলার প্রোফাইল। এখান থেকে আমি সাপোজ আমার একটা রিসার্চ দেখাচ্ছি যে এটা, এটা আমার একটা স্টুডেন্টের কাজ, ইউটিলাইজেশন অফ ক্রোমিয়াম ট্যান্ড লেদার ওয়েস্ট ইন সিমেন্টেশিয়াস এন্ড জিপসাম কম্পোজিট ইন সাস্টেনেবল। মানে ক্রোমিয়াম ট্যান্ড যে লেদার থাকে ওইটা থেকে, জাস্ট এটা লাস্টে আমি ফিউচার যে রিয়াটা দেখাচ্ছি। এটা একটা এক্সপেরিমেন্টাল কাজ, একটা জিনিস বানাইছিলাম আমরা। হ্যাঁ, আমরা ব্লক বানাইছিলাম ইটের, ওইটা কনস্ট্রাকশনের জন্য কাজে লাগে কিনা। এই যে এখানে একটা একটা চ্যাপ্টারই আছে, লিমিটেশন এন্ড ফিউচার রিসার্চ ডিরেকশন, দেখা যাচ্ছে? জি ভাই। সো এখানে কি বলছি জি একটু ভাইয়া পড়ার দেখা চেষ্টা যাচ্ছে। করি। দিস রিসার্চ স্টাডি বা দিস স্টাডি ফেসেস সাম লিমিটেশনস দ্যাট কল ফর ফার্দার এক্সপ্লোর, মানে এটা নিয়ে আরো ভবিষ্যতে কাজ করা যাইতে পারে। কি কনসার্ন ইনক্লুড দ্য পটেনশিয়াল লিচিং অফ ক্রোমিয়াম ফ্রম কম্পোজিট, এখানে কিছু লিচিং হয়েছিল, পটেনশিয়াল একটা মানে লিচিং হওয়ার সম্ভাবনা আছে, লিচিং মানে বের হয়ে যাওয়া। দ্য ল্যাক অফ টেস্টিং আন্ডার রিয়েল ওয়ার্ল্ড কন্ডিশন, আমরা কিছু টেস্ট করছি বাট আরো যদি টেস্ট করা যাইতো, সাচ এস ওয়েদারিং, আমরা আমরা হয়তো এটা সামার সিজনে টেস্ট করছি, উইন্টারে করতে পারি নাই। অথবা ময়েশ্চার এক্সপোজার, এখন বর্ষাকালে ময়েশ্চার বেশি থাকে, শীতকালে একটু কম থাকে। তো ময়েশ্চার মানে ময়েশ্চার এক্সপোজারের সাথে আমাদের এটা মানে অর্থাৎ রিয়েল কন্ডিশন হচ্ছে না। আমরা বছরে একটা সময় টেস্ট করছি, সেটা জুন জুলাই হতে পারে, আগস্ট হতে পারে, কিন্তু আরো বাকি সময় তার কেমন আহ মানে বিহেভিয়ার এটা আমরা চেক করতে পারি নাই। হুইচ মে এফেক্ট লং টার্ম পারফরমেন্স, কারণ একটা বিল্ডিং এ যখন আমি একটা ইট লাগাবো, এটা কি একদিনের জন্য লাগাই আমি, নাকি বছরের পর বছরের জন্য?
বছরের পর বছরে জমা হয়। তো এই সেম স্টাডি কেউ যদি অন্য একটা মৌসুমে করে, দ্যাটস এ নভেল। হ্যাঁ, যে আমি ওই সময় করছি একরকম রেজাল্ট পাইছি, এখন আমি বর্ষাকালে করছি আরেক রকম রেজাল্ট আসছে। বুঝা গেছে কিনা? বা বৃষ্টির মধ্যে করছি। দিস স্টাডি অলসো ফোকাসেস প্রাইমারিলি অন নন লোড বিয়ারিং অ্যাপ্লিকেশন, মানে লোড বিয়ারিং অ্যাপ্লিকেশন আমরা যাই নাই, যেসব জায়গাতে লোড কম থাকবে, সাপোজ একটা ওয়াল, একটা বাউন্ডারি, এরকম এরকম জায়গার জন্য করছি, মানে যেখানে প্রচুর হাই লোড পড়বে, অনেক ভারী জিনিসপত্র থাকবে, এরকম জায়গার জন্য করি নাই আর কি ডিজাইন। অ্যাডিশনাল স্কেলেবিলিটি এন্ড ইকোনমিক ফিজিবিলিটি অর প্রোডাকশন, মানে এটা যখন আমি ফিজিক্যালি বানাইতে যাব, একটা প্রোডাকশনে চলে যাবে, ম্যানুফ্যাকচারিং মানে ইন্ডাস্ট্রিতে, ওইটা আসলে কেমন হবে, ওইটা নিয়ে আমরা আসলে তেমন কিছু মানে আমরা জাস্ট কয়েকটা ব্লক বানাইছি, এগুলো টেস্ট করছি। বাট এটা যখন মাস প্রোডাকশনে যাবে, তার একটা ইকোনমিক ব্যাপার থাকে না, ক্যালকুলেশন, এটা কি আসলে আদৌ নর্মাল ইটের রিপ্লেসমেন্ট হবে কিনা, বুঝা গেছে কিনা? এখানে অনেক দিক আছে কিন্তু, এগুলো আমরা করতে পারি না। আমরা অনেক কাজ করছি, এটা একটা Q1 পাবলিকেশন হয়েছে, কিন্তু এগুলো তো করি নাই। তো এবার প্রত্যেকটা রিসার্চের শেষেই এই জিনিসগুলো বলে দিত যে আমরা এটা করছি, এটা করতে পারি নাই। সো নেক্সট যারা রিসার্চ করবে, তো ফিউচার রিসার্চ কি করতে পারে এখানে বলে দিছি। ফিউচার রিসার্চ শুড অলসো ইভালুয়েট ক্রোমিয়াম স্টেবিলিটি। ক্রোমিয়ামটা আমরা বলতেছিলাম, ওরা লিচিং করতেছিল, ওইটা কিভাবে আরো স্টেবল করা যায়, এনভায়রনমেন্টাল লাইফ সাইকেল ইম্প্যাক্ট, তারপর পারফরমেন্স আন্ডার প্র্যাকটিক্যাল কন্ডিশনস, ইনভেস্টিগেটিং ক্যাপাবিলিটি উইথ দ্য আদার ম্যাটেরিয়ালস, এন্ড অপটিমাইজিং দ্য কম্পোজিট ফর ডাইভার্স অ্যাপ্লিকেশন। আমরা তো শুধু এখানে কনস্ট্রাকশনের কথা বলছি, আরো অন্যান্য কিভাবে লোড বিয়ারিং অ্যাপ্লিকেশন, অত বুঝা গেছে, একটা আইডিয়া পাওয়া যাচ্ছে কিনা? হ্যাঁ, মানে একটা রিসার্চের পরে ওখানে আপনি মানে কোন এরিয়াতে মানে কাজ করা হয় না আর কি, তার উপরে একটা লিমিটেশন মানে কি কি ভবিষ্যতের জন্য করা উচিত এটা আর কি উল্লেখ করা, যাতে মনে করেন ভবিষ্যৎ রিসার্চারদের জন্য যাতে এটা সহজ হয় আর কি। তার মানে কি প্রত্যেকটা রিসার্চ পেপার আমার ফিল্ডের ভবিষ্যৎ রিসার্চের জন্য, অনেকগুলো রিসার্চের জন্য একটা মানে নির্দেশিকা বা একটা গাইডলাইন, ঠিক কিনা? আমি ওই 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 লাইনে আগাইতে পারি, ঠিক কিনা? জি। 2 নম্বরে ফিউচার ওয়ার্ক, লিমিটেশন আর ফিউচার ওয়ার্ক একসাথে থাকে, একই মানে সেকশনে থাকে, তো ফিউচার ওয়ার্ক নিয়ে কথা বললাম। 2 নম্বর হলো টু পেপারস দ্যাট ডিসএগ্রি। সাপোজ এগুলো নাই, এগুলো কোনো আমি রিসার্চ গ্যাপটা খুঁজে পাই না। থার্ড আরেকটা মেথড হতে পারে যে একটা স্টাডি, ধরো স্টাডি এ এটা বললো যে এই মেথড, এই মেথডটা কাজ করে, বাট স্টাডি বি বললো না এটা ফেল করে। সাপোজ আমি দুইটা স্টাডি খুঁজে পাইলাম, নোবডি এক্সপ্লেন হয়, কেউ এক্সপ্লেন করে না কেন এটা ফেল করে বা কেন এটা কাজ করে। তো কন্ট্রাডিকশন ইজ দ্য মোস্ট আন্ডার ইউজড গ্যাপ ফর বিগিনার্স। আমি এখান থেকে কাজ শুরু করতে পারি যে কেন এটা কাজ করতেছে আর কেন এটা কাজ করতেছে না, আসলে ভিতরের কাহিনীটা কি, এটা খুঁজে বের করবো। বুঝা গেছে? মানে এটা জি। একটা ওয়ে হতে পারে। আরেকটা হলো এ নোন মেথড অ্যান্ড আনটেস্টেড কন্টেক্সট, দ্য টেকনিক ইজ প্রুভেন ইন জার্মানি। সাপোজ একটা কাজ জার্মানিতে স্টিল সেক্টরে উইন্টারে কাজ করা হয়েছে, মানে 3টা কন্ডিশন, একটা হলো জার্মানিতে, আরেকটা হলো স্টিল নিয়ে কাজ করছে এবং উইন্টার সিজনে। সেম কাজ, সেম প্যারামিটার রেখে সেম ভাবে এই কাজটা বাংলাদেশে কেউ ট্রাই করে নাই, সেম বাংলাদেশে এই কাজটা করতে পারি। ওখানে স্টিল নিয়ে কাজ করছে, আমি ব্যাম্বু বা আমি কংক্রিট নিয়ে কাজ করতে পারি। ওখানে কাজ করছে উইন্টারে, আমি করতে পারি বর্ষাকালে মনসুনে কাজ করতে পারি। প্রত্যেকটা জিনিস নভেল হয়ে গেছে এখন। কনটেক্সট, সো আমি কনটেক্সট চেঞ্জ করে, অথবা আমার আমার পজিশন, লোকেশন হতে পারে, মানে সাবজেক্ট চেঞ্জ করে আমি একই কাজ বাংলাদেশে করতে পারি। বুঝা গেছে কিনা? মানে এখানে বিষয়বস্তুটাকে মানে মানে পরিবর্তন করে আর কি, হ্যাঁ, যে একটা কাজ করা হয়েছে পূর্বে, আমি সেটা থেকে মনে করো কেন এটা করা হয়নি বা হয়েছে মানে এটা ব্যতীত ওইখানে অন্য হয়েছে। কিছু দিয়ে মানে এটা করে দেখলে এটা কি রকম ফলাফল আসতে পারে। হ্যাঁ, আমি একটা জাস্ট দেখাচ্ছি, গুগল স্কলার একটা পেপার, এই যে একটা এখানে পেপার দেখা যাচ্ছে, যেটা কাজ করছে কিনে, যে ট্রান্সফরমারি লার্নিং উইথ চ্যাট জিপিটি, অ্যানালাইজিং অ্যাডoption ট্রেন্ডস অ্যান্ড ইমপ্লিকেশন ফর বিজনেস ম্যানেজমেন্ট স্টুডেন্টস ইন ইন্ডিয়া। তো তারা কি করছে, ইন্ডিয়ার বিজনেস ম্যানেজমেন্ট যারা স্টুডেন্ট থাকে তাদের উপর এই চ্যাট জিপিটির প্রভাব কেমন,
বা তাদের অ্যাডপশন স্কিল কেমন, এই কাজ করছে। আমি এই কাজটা হুবহু উইদাউট চেঞ্জিং এনি মেথোডোলজি, উইদাউট চেঞ্জিং এনি, বাংলাদেশের ম্যানেজমেন্ট স্টুডেন্ট নিলাম না, ধর ম্যানেজমেন্টও নিতে পারি, বাট শুধু লোকেশন চেঞ্জ করে বাংলাদেশে নিলাম। কিন্তু সোসিওলজি নিলাম, হ্যাঁ, সোশ্যালজি, বিজনেস ম্যানেজমেন্টও হতে পারে, সোসিওলজি বাট নিলাম, বাংলাদেশে, ম্যানেজমেন্ট। বা বাংলাদেশে শুধু করলাম, দ্যাটস অলসো নোভেল। কারণ বাংলাদেশে এখন দেখতে হবে বাংলাদেশে এই কাজটা হুবহু কেউ করছে কিনা, বুঝা গেছে? যদি না করে, জি, বুঝতে পেরেছি। অথবা বাংলাদেশের মধ্যে আমি ধরলাম পাবলিক ইউনিভার্সিটি নিয়ে কাজ করব, বা প্রাইভেট নিয়ে কাজ করব, অথবা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের নিয়ে কাজ করব, হতে পারে না? এটা একটা জি, রিসার্চ হতে পারে। তো আইডিয়া পাওয়া যাচ্ছে যে রিসার্চ করতে চাইলে কত বিষয় করা যায়। তাহলে আমরা কনটেক্সট চেঞ্জ করে একটা কাজ করতে পারি, এবং দিস ইজ অ্যাবসলিউটলি ওকে। বুঝা গেছে কিনা? এটা নিয়ে কোনো ইয়ার কিছু নাই। আরেকটা হইলো ওল্ড স্যার ডাটা নিউ টুলস। স্যার স্যার হুম একটা কোশ্চেন ছিল হুম স্যার, 3 নম্বর পয়েন্টটা যদি আরেকবার বলতেন, কনফিউশনে আছি, ভালো বুঝতে পারি না। আচ্ছা, 3 নাম্বারটা হইলো সাপোজ দুইটা স্টাডি, হ্যাঁ দুইটা স্টাডি একটা নির্দিষ্ট বিষয়ে, সাপোজ একটা মেথড নিয়ে কাজ করতেছে, তো মেথড না, যে কোনো বিষয় হইতে পারে, মানে একই জিনিস, এ বলতেছে যে এইভাবে এটা হচ্ছে, ও বলতেছে এভাবে হচ্ছে না। এটা একটা পেপার, এটা একটা পেপার, পাবলিশ পেপার। এখন আমি এই দুইটা নিয়ে কাজ করতে পারি, যে এ কেন বললো এটা হয়েছে আর কেন এটা হয় নাই, এটার পসিবল যে রিজনিং, এটা নিয়ে গবেষণা করতে পারি, যে এটা কেন হইলো, এটা কেন হলো না। তো দেখা যাবে যার হয়েছে তার হয়তো কন্ডিশন একরকম ছিল, যার হয় নাই তার কন্ডিশন আরেক রকম ছিল। এটা একটা পেপার হতে পারে, যে আমি ফাইন্ড আউট করলাম যে কেন একই জিনিস এর হচ্ছে, কেন আর হচ্ছে না। হয়তো এই ঘানায় কাজ করছে, এ করছে ইন্ডিয়াতে, ও হয়তো আমেরিকায় কাজ করছে, এ করছে কানাডাতে। বুঝা গেছে? ইয়েস স্যার, এখন বুঝতে পারছি। সো 3 নাম্বারটা আমরা কম ইউজ করি, এক দুই, এই তিন চার, 4 নাম্বার 5 নাম্বার, 4 নাম্বারটা সবচেয়ে বেশি ইউজ করা হয় আর কি। আমি অনেক ইউজ করছি এটা, যে একটা কাজ সেম আমেরিকায় হয়েছে, টেক্সাসে, আমি ওই কাজটা বাংলাদেশে করছি। মানে ওখানে রাইড শেয়ারিং নিয়ে কাজ করছে ওরা, একটা কাজ নিয়ে আমি ওই কাজটা হুবহু বাংলাদেশে করছি, বাংলাদেশের রাইড শেয়ারিং যে আছে উবার পাঠাও নিয়ে, তারা তাদের মতো করে করছে। তাহলে সমস্যা আছে? সো 5 নাম্বার যেটা বলতেছিলাম, যে ওল্ড ডাটা নিউ টুলস, সাপোজ এ রিলেশনশিপ স্টাডিড ইন 1998 উইথ হ্যান্ড ক্যালকুলেশন। তখন তো আর এত কম্পিউটার, ল্যাপটপ, এত এআই এগুলো ছিল 1998 সালে। তো ছিল না স্যার। তখন তো সবাই হাতে ক্যালকুলেশন করছে। এখন এই কাজটা আমি মেশিন লার্নিং দিয়ে করতে চাই, ডাটা সেম থাকবে, সেম কোশ্চিন, বাট এখন আমি মেথড চেঞ্জ করলাম, মানে আগে করতাম হাতে ক্যালকুলেশন, এখন মেশিন লার্নিং দিয়ে কাজ করতেছি। এখন এই দুইটার মধ্যে আমি কম্পারিজন করবো, যে হাতে কাজ করে এটা পাইছে, আমি মেশিন লার্নিং দিয়ে কাজ করে এটা পাইছি। দ্যাট সো সেম, মানে কোশ্চেন সেম, বাট এখন মেথড খেলে আলাদা। এটাও একটা কাজ হতে পারে। বুঝা গেছে কিনা? এইভাবে বিভিন্ন প্রকারে একটা কাজ থেকে আরেকটা কাজ বের করা যায়। ক্লিয়ার? জি, আচ্ছা, এরপর আমরা একটা আহ খুব মজার জিনিস দেখবো। এইটা, এই জিনিসটা সারা জীবন মনে রাখতে হবে, ফাইনাল টেস্ট। FINER, এফ প্রত্যেকটার একটা মিনিং আছে। এফ তে ফিজিবল, আই তে ইন্টারেস্টিং, এন তে নভেল, ই তে এথিক্যাল, আর আর তে রিলেভেন্ট। আর সিক্স তে একটা আছে, ওইটা আমার পরে আলোচনা করবো। প্রথমে ফিজিক্যাল দেখি। সাপোজ আমি এমন একটা টপিক চুজ করলাম, হ্যাঁ টপিকটা হইলো যে এই বাংলাদেশের সব জেলাতে কিভাবে একটা জিনিস, এটার ইফেক্ট কি। সাপোজ একটা যে কোনো কিছুর একটা ইফেক্ট হতে পারে, and বাংলাদেশের 64 জেলায় আমি ডাটা কালেক্ট করতে পারবো উইদিন 1 মান্থ বা অথবা 2 মান্থ, এরপর এটা কাজ করতে পারবো। অথবা বললাম যে 7 মহাদেশে এটার ইফেক্ট কেমন, and 7 মহাদেশে কি আমি যাইতে পারবো? জি না। তাইলে এই জিনিসটা আমি খুব সুন্দর, বাট ফিজিবল না। যেমন আইফোনের অনেক সুবিধা, কিন্তু আমার কাছে টাকা নাই, তাহলে আমার আইফোনের কি কি ফিচার আছে এটা দেখে লাভ আছে কোনো? টাকা আছে 30,000, বাট আমি iPhone 15 এর ফিচার দেখতেছি, বা 17 এর ফিচার দেখতেছি। সো দ্যাটস গুড। iPhone 17 কি খারাপ ফোন? বাট নট গুড ফর মি, বিকজ আমি এটা অ্যাফোর্ড করতে পারি না। সো ফিজিবল হইতে হবে, মানে এটা বাস্তবে, এটা 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 একটা মানে রিয়েলিস্টিক, মানে আমি আমি যেন শেষ করতে পারি। ক্যান ইউ ডু ইট
উইথ ইউর টাইম বাজেটস, মানে এখানে অনেক ব্যাপার আছে, সময়ের মধ্যে পারি কিনা, বাজেটের মধ্যে পারি কিনা, ইকুইপমেন্ট আছে কিনা ওইরকম, বা আমার এক্সেস আছে কিনা। সাপোজ আমার ইন্ডাস্ট্রি ডাটা লাগবে, বাট ইন্ডাস্ট্রিতে আমাকে ঢুকতেই দিবে না, কারণ ইন্ডাস্ট্রি আমাকে কেউ কেউ চিনে না। মানে এরকম হতে পারে আর কি। সো পারফেক্ট টপিক ইউ ক্যান নট এক্সিকিউট, মানে ইজ এ ফ্যান্টাসি, মানে আমি ওই যে ফ্যান্টাসি মানে মধ্যে থাকে লাভ নাই, যে আমি এটা খুব সুন্দর জিনিস বাট পারতেছি না। 2 নম্বর হইতে হলো ইন্টারেস্টিং কিনা, মানে এটা আসলে যে রিসার্চ কমিউনিটি আছে, আমি এটা জার্নালে সাবমিট করবো, তারা এটাতে ইন্টারেস্টেড হবে কিনা, টু ইউ অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান ওয়ান টু ইয়ার গ্রুপ মেম্বার অফ হিউম্যানস, এদের কাছে ইন্টারেস্টিং কিনা। মানে একটা জিনিস আমার কাছে ভালো লাগলেও এটা আরেকজনের কাছে ভালো না লাগতো, আমি এটা ডিসকাস করবো যে এটা আসলে ইন্টারেস্টিং কিছু কিনা। ইউ উইল লিভ উইথ দ্য টপিক্স ফর মান্থস। সো এটা নিয়ে মানে বিভিন্ন সময় এটা নিয়ে কথাবার্তা বলতে হবে, যে এটা আসলে কাজ করতেছে, এটা ভালো হচ্ছে কিনা, বা এটা আসলে ফিজিবল কিনা, অর্থাৎ ইন্টারেস্টিং হইতে হবে। যেমন এই যে আহ, প্রথমে যে উদাহরণটা দিলাম, যে গ্রামের ভিতরে মানে রুরাল এনভায়রনমেন্টে যে এমন একটা চ্যাটবট আউটপুট করবো যেটা গ্রামীণ লোকদেরকে বাংলাতে অ্যাডভাইস দিবে, এই জিনিসটা শুনতে কি ইন্টারেস্টিং লাগতেছে না? মানে হ্যাঁ। কেউ কেউ যদি এটা শোনে যে এটা নিয়ে আমি কাজ করতে চাই, কেউ কি এটাকে রিফিউজ করবে? আমি যদি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানে স্টুডেন্ট হই, মানে শুনেই ভালো লাগতেছে না, এটা তো একটা গুড জিনিস বা ভালো। 3 নম্বর হলো নভেল। হ্যাঁ। নভেল মানে হইলো ইউনিক। ইউনিক আমরা বুঝি না, যে যেটা আগে কেউ করে নাই বা আমি শুধু এটা করছি। সো অ্যাড সামথিং নিউ, কনটেক্সট নিউ মেথড, মানে এটা কিভাবে করা যেতে পারে, যে কনটেক্সটটা নিউ হতে পারে, মানে কেউ এটা সাপোজ এআই ইন এডুকেশন নিয়ে কাজ করছে, আমি এআই ইন হেলথ কেয়ার নিয়ে কাজ করবো, সো এটা কনটেক্সট আলাদা হয়ে গেল। নিউ মেথড নিয়ে কাজ করবো, নিউ কম্পারিজন হতে পারে, আর নিউ ডাটা, যে কোনো ভাবে এটাকে নভেল বানাইতে হবে, যেটা হুবহু আর কেউ করে নাই। আবার বলতেছি, এই জিনিসটা হুবহু 100% সেম কেউ করে নাই। বোঝা গেছে কিনা? 99% সেম হলেও কোনো সমস্যা নাই, 1% হলেও আমাকে আলাদা কিছু করতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। এরপর এথিক্যাল, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে এই সাপোজ এমন একটা কাজ করব যেটা করতে গিয়ে কারো ক্ষতি হয়, কারো ডিসেপশন হয়, বা কারো কনসেন্ট নেওয়ার প্রয়োজন পড়ে, হিউম্যান যেখানে ইনভলভড, এই জিনিসগুলো যেন আমি মানে ইফ ইট নিডস ক্লিয়ারেন্স গেট ক্লিয়ারেন্স, মানে এথিক্যাল যেন হয়। মানে চুরি করে ডাটা নিলাম, হ্যাঁ রাতের বেলা গিয়ে অন্ধকারে একটা ডাটা নিলাম, এরকম যাতে না হয়। বোঝা গেছে কিনা? অথবা আমি তার সাথে সাক্ষাৎকার নিব, তার মানে বা তার নামটা পেপারে যাবে, এটাতে তার কোনো সমস্যা আছে কিনা। বা আমি একটা ইন্ডাস্ট্রি থেকে ডাটা নিব, সাধারণত ইন্ডাস্ট্রি গুলো কি হয়, তাদের ডাটা রিভিল করতে চায় না, ঠিক কিনা? বলে দিতে চায় যে আমরা এটা ইউজ করি, এটা 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 করি। এখন আমি তাদের সাথে ইন্টারভিউ নিলাম, পরবর্তীতে বললাম যে অমুক কোম্পানি থেকে ডাটা নিয়েছি, তাদের এই ডাটা, তো তাহলে এই জিনিসটা তাদের পলিসির সাথে কন্ট্রাডিক্ট হয়ে গেল না? জি। এটা করা যাবে? না। কারণ আহ এরপরে পরবর্তীতে ইথিক্যাল কারণে অনেকে আর আপনাকে ডাটা সরবরাহ করতে চাইবে না যদি হ্যাঁ, আমি একটা আমার কাজ দেখ, আমার মাস্টার্স এর থিসিস ছিল এটা। আমি কাজ করছিলাম হলো ইভালুয়েটিং দা evaluating the difficulties and potential responses to implement Industry 4 in বাংলাদেশ স্টিল সেক্টরে ইন্ডাস্ট্রি 4। এটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে কি কি অসুবিধা আছে আর কি কি এখান থেকে মানে অপরচুনিটিস বা পটেনশিয়াল আছে, সেটা ইভ্যালুয়েট করছিলাম। এই কাজটার সেম 100% সেম আরেকটা কাজ আছে, সেটা হলো লেদার সেক্টর নিয়ে, আমার এক কলিগ করছে। আমি তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমি জাস্ট সেক্টর চেঞ্জ করছি, স্টিল সেক্টর নিয়ে কাজ করব। কোনো সমস্যা আছে? বাংলাদেশেই কিন্তু। আমি ওই ভাইয়ের কাজটাও দেখাচ্ছি। দেখা যাচ্ছে? হ্যালো? জি ম্যাডাম।
এই যে অ্যাসেসিং দ্য চ্যালেঞ্জেস ফর ইমপ্লিমেন্টিং ইন্ডাস্ট্রি 4, আমার সাথে প্রথম অংশ মিলে গেছে না? মিলছে না মিলে নাই? জি স্যার। বাট উনি কি নিয়ে কাজ করছে ওটা টাইটেলে বলা নাই। উনি হলো এই যে ইন্ডাস্ট্রি 4 লেদার সেক্টর নিয়ে কাজ করছে আসলে। সো ভিতরে গেলে দেখা যাবে। তো লেদার নিয়ে উনি কাজ করছে, যে এই যে এখানে এখানে দেওয়া আছে, দেখা যাচ্ছে লেদার ইন্ডাস্ট্রি। সো আমি জাস্ট সেক্টর চেঞ্জ করছি, মেথড থেকে আমারটা বেস্টোর্স মেথড, ওই যে ওনারটা বেস্টোর্স মেথড, এবং ভিতরে 99 মানে হয়তো 80% কাজ সেম দেখা যাবে। এই যে আমি বেস্টোর্স মেথড নিয়ে কাজ করছি। তাহলে এটা কি মানে এটা কোনো আহ, মানে এটা কোনো অন্যায় হয়েছে না? ঠিক আছে। ঠিক আছে স্যার। এখন এই কাজ সেম স্টিল স্টিল ইন্ডাস্ট্রি সেম রেখে কেউ আবার জার্মানিতে করতে পারে, কেউ ইন্ডিয়াতে করতে পারে, কেউ পোল্যান্ডে করতে পারে, পারে না? তো এখানে আমি ডাটা কালেক্ট করার সময় যেটা হ্যাঁ বলবো যে এথিক্যালের যে বিষয়টা, আমাদের ডাটা কালেক্ট করছি, কোথাও কোম্পানির নাম কোনো উল্লেখই নাই, সব জায়গাতে এ বি এগুলো ইউজ করছি আর কি। কই টেবিলগুলো দেখা যাচ্ছে না। এই টেবিলটা দেখলে বোঝা যাবে। এই যেখানে A B C D তিনটা চারটা হলো কোম্পানি, মানে চারটা ইন্ডাস্ট্রি, আর E1 E2 E3 E4 E5 এগুলো হলো এক্সপার্ট, মানে যারা ওপিনিয়ন দিছে। কারণ নাম কি এখানে বলা আছে যে কোন কোম্পানি এবং কে কে এক্সপার্ট ছিল? কিছুই কিন্তু বলা নাই। স্যার নাম উল্লেখ না করলে ভ্যালিডেশনটা হ্যাঁ, তাদেরকে আমি একটু অ্যাকনলেজ ভ্যালিড দিব। ডাটা হবে। তাদেরকে আমি অ্যাকনলেজ করছি তো ফাইনালি, যে যেসব কোম্পানি আমাকে ডাটা দিছে তাদের প্রতি আমার মানে ইয়ে আর কি। অ্যাকনলেজমেন্ট কই আছে? আছে কোথায় অ্যাকনলেজমেন্ট? এই আর কি অ্যাকনলেজমেন্ট দিছি। আর আমি আমার একটা থিসিস ছিল, থিসিসে সবকিছু উল্লেখ করা ছিল, বুঝা গেছে? থিসিসে আমি যখন দিছি তখন এই ইন্ডাস্ট্রি কি, বি ইন্ডাস্ট্রি কি, কোন কোন কোথায় কোথায় গেছি, এবং সেগুলো ছবি, সেগুলো ডাটা কালেকশনের ছবি, সেখানে আমি ভিজিট করতে গেছি। পেপারে এটা দরকার নাই, বাট যখন আমি এটা থিসিস হিসেবে দিছি তখন তো অবশ্যই এটা দরকার আছে। স্যার জার্নাল পেপারে এরকম নাম উল্লেখ না করে ডাটা গুলো দিলে এটা কি অ্যাপ্রুভ হবে স্যার? হ্যাঁ, সব যদি ঠিক থাকে তাহলে অ্যাপ্রুভ হবে। এবং তারা ডাটা চাইতে পারে, সেটা তাদের মানে যখন সাবমিট করা হয় তখন সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালসও সাবমিট করতে হয়, সেখানে নাম টাম থাকতে পারে। বাট পেপারে নামগুলো না দেওয়ার কারণ হলো এখানে এমন ডাটা আছে যে কোন কোন ইন্ডাস্ট্রি কি পরিমাণ এআই এখন ইউজ করতেছে, কি পরিমাণ তারা রোবোটিক্স ইউজ করতেছে, সেখানে আমি যদি নামটা রিভিল করে দিই এইভাবে পেপারে, এটা কোম্পানির সাথে একটু কনফ্লিক্ট হয়ে যায় না? জি স্যার। মানে যখন পেপারটা সরাসরি উল্লেখ করা যাবে না, একটু ঘুরে। জি স্যার। সাপ্লিমেন্টারি ফাইল, অর্থাৎ রিভিউয়াররা যখন দেখবে তখন তারা তাদের কাছে থাকবে, মানে এটা ফাইনাল যখন পাবলিশ হয়েছে তখন আর নাম নাই, ইনিশিয়ালি তারা চেক করছে কোন কোম্পানি টম্পানি সবই। জি স্যার। তো যাই হোক, তার মানে এথিক্যাল ব্যাপারটা আমার ঠিক রাখতে হবে। 2 নম্বর হলো রিলেভেন্ট হইতে হবে। মানে এই অনেক সুন্দর কাজ করলাম, কিন্তু এটা আসলে কারো উপকারে লাগে না। বুঝা গেছে আমি কাজটা অনেক সুন্দর, সাপোজ আমি আহ আহ কি বলবো উদাহরণ হিসাবে, যে আহ, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এমন একটা কাজ করছি যেটা আসলে কোনো কিছুর সাথে রিলেভেন্ট না, জাস্ট একটা কাজ হয়েছে, মানে হইতে হবে দেখে, কিন্তু এটা কোনো মানুষের উপকারে লাগে না, কেউ এটাতে বেনিফিট পাবে না, সমাজের কোনো বেনিফিট নাই, এই ধরনের কাজ করা যাবে না। সামওয়ানস বেনিফিট ফ্রম ইউর আনসার, ইউর ইন্ডাস্ট্রি, ইউর কমিউনিটি বা ফিল্ড বা ফিউচার এমপ্লয়ার যে হোক, তাদের সাথে রিলেভেন্সি থাকতে হবে। তো এই 5টা জিনিস বোঝা গেছে কিনা? ফিজিবল, ইন্টারেস্টিং, নভেল, এথিক্যাল এন্ড রিলেভেন্ট। আর ফিফথ মানে আরেকটা জিনিস হলো
যে ওয়ান ওয়ান মোর দ্যাটস অ্যান্সারেবল, অর্থাৎ এটা নিয়ে ভবিষ্যতে কেউ যদি কোনো কোশ্চেন করে আমি যেন এটা অ্যান্সার দিতে পারি, যে এটা এইভাবে করছে, এটা এইভাবে হয়েছে, এটা এটা এখান থেকে ডাটা নিছি। বুঝা গেছে? এটা পাঁচটার মধ্যে নাই, বাট এটা খুব ইম্পর্টেন্ট যে আমি যেন এক্সপ্লেন করতে পারি প্রত্যেকটা বিষয়, যে এটার ডাটা এইভাবে আসছে, এটার ডাটা এখান থেকে আসছে। কেউ যদি আমার কোশ্চেন করে যে ডাটাগুলো কই পাইছি, সাপোজ 9টা ইন্ডাস্ট্রি, তাহলে আমি যেন বলতে পারি। বুঝা গেছে না, যায় নাই? Yes, sir. তাহলে আমি এখন যদি আহ প্রথম যে কোশ্চেনটা আমরা করছিলাম যে আহ কি জানি করছিলাম, ডায়াবেটিস রোগীদের জন্য যে চ্যাটবট বাংলায় কথা বলবে, এরকম একটা চ্যাটবট, মানে এটা মানে তাদের প্রশ্নটা কিন্তু একটু আরেকটু দেখাই, প্রশ্ন ধরনের মধ্যে পার্থক্য আছে। প্রশ্ন আমি বলছিলাম, ডাস বাংলা ল্যাঙ্গুয়েজ ভয়েস আউটপুট ইমপ্রুভ ট্রাস্ট ইন ডায়াবেটিস চ্যাটবট এমং রুরাল অ্যাডাল্টস। এটা এটা মানে কি আমার চ্যাটবট তৈরি করা, নাকি চ্যাটবট তাদের ট্রাস্টকে বাড়াইতে পারে কি পারে না, এটা আমার কথা কি বোঝা গেছে? এই জি এই স্যার। এই প্রশ্নের উত্তর তৈরি করার জন্য কারো কি সিএসসি বা কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে, নাকি এটা ছাড়াও হবে, মানে এই রিসার্চ করার জন্য? বুঝাইতে পারি নাই? বুঝাইতে পারছি না, পারি নাই? স্যার একটু কনফিউজ। আচ্ছা, ভালো করে শুনি। ডাস বাংলা ল্যাঙ্গুয়েজ ভয়েস আউটপুট ইমপ্রুভ ট্রাস্ট, মানে এই যে বাংলা ল্যাঙ্গুয়েজ আউটপুট দিচ্ছে, এটা কি যে লোকাল, সরি রুরাল অ্যাডাল্টস আছে তাদের ট্রাস্টকে বাড়াইতে পারে কি পারে না, বা ট্রাস্টকে উন্নত করতে পারে কি? অর্থাৎ এটা যদি আমি বানাই, কারণ আমি যখন এই চ্যাটবোর্ডটা বানাবো তার আগে একটা ফিজিক্যাল স্টাডি করার দরকার আছে না নাই, যে আসলে এটা কাজের জিনিস কিনা। না হুদাই বানাইলাম, জি স্যার, একটা পরবর্তীতে পড়ে থাকলো। আসলে এটা হইলো ওই চ্যাটবোর্ড বানানোর আগে একটা রিসার্চ, যে এটা আসলে ট্রাস্ট, কারণ আমি বানাইলাম, বানানোর পর দেখা গেল কেউ এটা শুনবে শোনেই না, কেউ এটা ইউজ করে না। তো বাংলাদেশের প্রজেক্টের মতো একবার প্রজেক্ট হয়, এরপর পড়ে থাকে সারা জীবনের জন্য। এরকম যদি হয় তাহলে তো এটা এটা অনেক সুন্দর জিনিস, মানে ওই বানরের গলায় মুক্তার হারের মতো। আর মুক্তার হার পরাইলাম না, মানে ডায়মন্ডের হার পরাইলাম, বানর কি বুঝে? জিনিস তো সুন্দর, বাট হি ডাজ নট কেয়ার অ্যাবাউট দ্যাট। বুঝা গেছে কিনা? তো আমি কি করতে পারি, জি এখন স্যার। আমি আমার মোবাইলে বিভিন্ন রেকর্ডিং, মানে আমি একটা সার্ভে করতে পারি। তোমার মোবাইলে সাপোজ আমি এমন একটা ছোটখাটো জিনিস বানাইলাম যে আমি একটা বাংলাতে তাকে উপদেশ দিচ্ছি, এরকম কিছু রেকর্ডিং করে নিলাম, যে আপনি এটা খাবেন না, ওইটা খাবেন, মানে ছোট একটা এরকম। আমি তো এটা তাদেরকে গ্রামে গ্রামে আমি ধরেন 100টা, মানে একটা ইউনিয়ন বা একটা থানা বা একটা এলাকাতে 100 জন মানুষের ইন্টারভিউ নিব, এটা শোনাবো, এটা কি আপনার মানে ডায়াবেটিস রোগী অবশ্যই হতে হবে তাকে, এটা কি আপনার মানে ভালো লাগতেছে কিনা, বা এটা ঠিক আছে কিনা। এরপর আমি ডাক্তারদের সাথে কথা বলবো, তাদের ইন্টারভিউ নিব, নিয়ে তারপর ডাটা গুলো কালেক্ট করে একটা আউটপুটে আসবো, না এটা আসলে মানুষজন একসেপ্ট করবে। বুঝা গেছে কিনা? জি স্যার। এটা কিন্তু চ্যাটবট বানানো না, চ্যাটবট বানাবে তো যারা ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সিএসসি ইঞ্জিনিয়ার, এটা আমার কাজ না। বাট আমার কাজ হলো এটা আসলে তাদের বানানোর আগে এটা আসলে মানুষ একসেপ্ট করবে কিনা, মানুষ এটাতে ট্রাস্ট করবে কি করবে না, সেটার স্টাডি। বুঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, এরপর আমরা আসতেছি যে কোথায় কোন কোন জিনিসগুলো থেকে আমরা বেঁচে থাকবো, মানে দূরে থাকবো, আর কোন জিনিসগুলোর প্রতি আমরা হোল্ড অন করবো বা এটা নিয়ে কাজ করার জন্য চিন্তা ভাবনা করবো, আর কোনগুলো দেখার সাথে সাথে পালানোর চেষ্টা করবো আর কি, রান অ্যাওয়ে। প্রথম আসতেছে স্টাডি অফ ক্লাইমেট চেঞ্জ। এটা কি মানে কোনো কোশ্চেন হয়েছে নাকি সাবজেক্ট? প্রথমে বলতেছিলাম সাবজেক্ট হলো ব্রড ক্যাটাগরি, তাহলে এটা সাবজেক্ট, তো এটা এটা দিয়ে আমার কোনো কাজ নেই, এটা থেকে আমি দূরে থাকবো, এটা আরো ভিতরে যাওয়ার চেষ্টা করব। ইজ টেকনোলজি গুড অর ব্যাড? এটা কি কোনো রিসার্চ হলো? রিসার্চ কোশ্চেন হয়েছে এটা? এটা একটা অপিনিয়ন। কারণ গুড অ্যান্ড ব্যাড, আমার কাছে যেটা গুড এটা আরেকজনের কাছে ব্যাড হইতে পারে না। ইয়েস স্যার। সো ইটস অপিনিয়ন, নট রিসার্চ। আরেকটা হলো নিডস ইকুইপমেন্ট ইউনিভার্সিটি ডাজ নট ওন। এমন আমি একটা রিসার্চ ডিজাইন করছি যে আমার বাংলাদেশে ওই মেশিনই নাই, তাহলে হবে? বা আমার ইউনিভার্সিটিতে ওই মেশিন নাই,
অথবা এমন এক রিসার্চ ডিজাইন করছি যেটাতে 500টা হসপিটালের পেশেন্টের সাথে আমার ইন্টারভিউ করা লাগতে পারে। আর 500টা হসপিটালে আমার এক্সেস আছে কিনা, 500টা মানে পেশেন্টের সাথে আমি যোগাযোগ করার জন্য তাদের কাছে যাওয়া, তাদের সুস্থ থাকা, কথা বলতে পারা, এরকম এক্সেস আমি পাবো কিনা বা আমার সময় থাকবে কিনা, এরকম বড় একটা ডাটা নিয়ে কাজ করতে চাইলে দ্যাটস ভেরি ডিফিকাল্ট। মানে এগুলো এত এত দূর থেকে দূরে থাকার চেষ্টা করা। আবার আমি বলতেছি আমি কিন্তু পুরা জায়গাতে ফোকাস করতেছি আন্ডারগ্রেড রিসার্চ। কিসে? যদিও এখান থেকে ভবিষ্যতে পরবর্তী রিসার্চ হবে। 500 কেন, 5,000 পেশেন্টের ডাটা নিয়েও কাজ করার মতো অবস্থা হতে পারে যদি আমার কাছে ফান্ডিং থাকে, সময় থাকে। যখন এই জিনিসটা একটা পিএইচডি রিসার্চ হবে 4 বছর 5 বছর ধরে, লাখ লাখ টাকা এখানে ইনভেস্ট হবে, তখন 500 কেন, 5,000 পেশেন্ট হলে কোনো সমস্যা আছে? কোন ফিজিবল হবে স্যার? তো আমি এখানে আমাদের নামই হলো বেসিক রিসার্চ বা আন্ডারগ্রেড রিসার্চ। তো এই ক্ষেত্রে আমি 500 পেশেন্ট কি আমি মানে 6 মাসের মধ্যে তাদের কাছে গিয়ে ডাটা নিতে পারবো? মানে আমি আবার বলতেছি ইনিশিয়াল যারা মানে ছোটখাটো রিসার্চের জন্য এগুলা থেকে দূরে থাকা। একটা হলো অলরেডি আনসার্ড আইডেন্টিক্যাল ইন 50 পেপারস। আমি এমন একটা জিনিস নিয়ে কাজ করতেছি 50টা পেপার পাবলিশ হয়ে গেছে একই জিনিসের উপরে। তো এটা নিয়ে মানুষ যখন একসেপ্ট কম করতে চাইবে। একটা হলো ক্যান নট বি ফিনিশড বিফোর এ ডেডলাইন। এত বড় কাজ যে আমার 1 বছর শেষ, তাও কাজ শেষ হচ্ছে না, তাহলে আমি ডিফেন্স দিব কেমনে? বুঝা গেছে? এত বড় কাজ নিয়ে কাজ করা যাবে না। আর কি কি জিনিসের প্রতি আমি হোল্ড অন করবো বা আমি এটা চেষ্টা করবো যে এগুলোর উপর কাজ করার জন্য, 1 নম্বর হ্যাজ এ স্পেসিফিক পপুলেশন। এই 500 না হয়ে এটা 10 15 20 হতে পারে। নির্দিষ্ট প্লেস, ম্যাটেরিয়াল, ডাটা সেট, স্পেসিফিক মানে নির্দিষ্ট। ইউ ক্যান নেম দ্য এভিডেন্স ইউ উড প্রুফ, মানে এমন একটা এভিডেন্স নিয়ে কাজ করবো, ইউ ক্যান নেম দ্য এভিডেন্স দ্যাট উড প্রুভ ইউ রং। এমন একটা এভিডেন্স কাজ করবো যে আমি একটা কাজ করতেছি, এটা ভুল হতে পারে বা এটা ঠিক হতে পারে। সো এভিডেন্স নিয়ে আমি কাজ করবো আর কি, যে এভিডেন্স যেন থাকে যেটা কাজ করতেছি যে আসলেই এটার পিছনে কোনো রহস্য আছে বা কোনো কারণ আছে। ইউ ক্যান অলরেডি পিকচার দ্য গ্রাফ ইন ইউর রেজাল্ট, যেটা নিয়ে আমি একটা মানে এমন একটা রেজাল্ট নিয়ে কাজ করবো যেটা একটা রেজাল্ট হিসাবে, গ্রাফ হিসাবে প্রেজেন্ট করা যায়, মানে একটা রেজাল্ট একটা রূপ দেওয়া যায়। বুঝা গেছে? রেজাল্টের রূপ দিতে না পারলে, নিউমেরিক্যাল কোনো ভ্যালু শো করতে না পারলে এটা তো একসেপ্ট হবে না। সামওয়ান ইউনিভার্সিটি জেনিয়াসলি ওয়ান্টস দ্য অ্যান্সার, এটা খুব ইম্পর্টেন্ট। যে এই সামওয়ান ইন, সাপোজ আমাদের অনেক সময় এক একটা জায়গার এক একটা সমস্যা থাকে, থাকে না? যেমন চিটাগাঙে পানির জলাবদ্ধতা একটা সমস্যা, ঢাকায় জ্যাম একটা সমস্যা, এরপরে উত্তরবঙ্গে গেলে এখানে দারিদ্রতা একটা সমস্যা। তো আমার এলাকায় যে কাজটা হয় এটা নিয়ে যদি আমি কাজ করতে চাই, সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করবে। এটা যেমন জার্নাল অ্যাপ্রিসিয়েট করবে, আমি যখন রিসার্চ করবো আন্ডারগ্রেডের থিসিস টিসিস, সবাই বলবে না এটা তো একটা দরকারি জিনিস। বুঝা গেছে? তাহলে একবারেই মানে আসমানের কাজ করার থাকতে এলাকায় কি সমস্যা এটা নিয়ে কাজ করা যেতে পারে। যেমন আমি আমার আন্ডারগ্রেড স্টুডেন্ট, আমার যখন চুয়েটে ছিলাম, স্টুডেন্ট ছিল তখন করোনার সময়, 2000 বা কত 20 22 20 21 সালের 20 বা 21 সালের সময়। তখন সে আসলে এক্সপেরিমেন্টাল কাজ করার কোনো সুযোগ নেই, কারণ ইউনিভার্সিটি বন্ধ, এখন তার থিসিস করতে হবে। তো তাকে কাজ করতে দিলাম যে তুমি একটা কাজ করো, যে এই সময় করোনার সময় সবচেয়ে কি বেশি ইম্পর্টেন্ট ছিল, যে অনলাইন লার্নিং, অনলাইন টিচিং বা অনলাইন এডুকেশন, ঠিক কিনা? তো বাংলাদেশে বা ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে অনলাইন এডুকেশনে কি কি সমস্যা তারা ফেস করতেছে, এবং এটা মানে কি কি তাদের কাছে সহজ মনে হচ্ছে, এটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করে দেখো। তো পরবর্তীতে সে এটা নিয়ে কাজ করে, এবং এটা একটা কাজ থেকে 2টা পেপার পাবলিশ হয়েছে, 2টাই Q1 এ। মানে জাস্ট আন্ডারগ্রেড রিসার্চ থেকে 2টা Q1 পাবলিকেশন হয়েছে। আমি একটু দেখাচ্ছি এখানে। এই যে একটা হলো যে ইভালুয়েটিং অনলাইন এবং অফলাইন লার্নিং এফেক্টিভনেস ইন বাংলাদেশ ইউজিং ইউজিং অ্যানালাইটিক হায়ারার্কি প্রসেস। ইভালুয়েটিং দ্য অনলাইন এন্ড অফলাইন লার্নিং এফেক্টিভনেস, মানে অনলাইন এবং অফলাইনের মধ্যে কি সমস্যা তারা ফেস করতে, অফলাইনে কোনটা তারা পছন্দ করতে অনলাইনে করতেছে না। বুঝা গেছে? কি নিয়ে কাজ করছি, যে অনলাইন অফলাইন, বাট ইউজ কি করছি, অ্যানালিটিক এন্ড হায়ারার্কি মেথড। এটা একটা মেথড। সেম কাজ মানে তাকে 2টা কাজ করাইছি, একই কাজ করাইছি, মানে তাকে যখন ডাটা কালেক্ট করতে বলছি 2টা মেথডের জন্য ডাটা কালেক্ট করতে বলছি। আরেকটা কাজ করছে ওই একই জিনিসের বা ডাটা আলাদা। এই যে অনলাইন অফলাইন লার্নিং বাট এবার চেঞ্জ হয়ে গেছে, BEW মানে বেস্ট কোর্স মেথড দিয়ে কাজ করাইছি। একই কাজ, অনলাইন অফলাইন লার্নিং এফেক্টিভনেস। বুঝা গেছে? এটা কিন্তু নেচারে পাবলিশ হয়েছে। নেচার তো ভালো, ভালো না? Q1 জার্নাল আর কি নেচারের। জি ভাই। আন্ডারগ্রেড রিসার্চ থেকে আমার আন্ডার যত স্টুডেন্ট এখন পর্যন্ত কাজ করছে সবার গুলো মানে পাবলিশ করছে আলহামদুলিল্লাহ, এবং ভালো ভালো জার্নালে Q1 Q2। সো কাজ কিন্তু একই, বাট মেথড আলাদা।
বুঝা গেছে কিনা? তো এটা আমি আগেই ডিজাইন করছিলাম শুরুতেই, তার সাথে কথা বলে যে তুমি দুইটা মেথড নিয়ে কাজ করবা, তাইলে দুইটা, প্রথম আমরা দুইটা একসাথে একটা পেপারে দিছিলাম, তখন ওই পেপারে আমাদেরকে বলছিল যে তোমার যেহেতু বড় কাজ, তোমরা চাইলে এটা দুই ভাগে ভাগ করে দিতে পারো, মানে এই মেথড দিয়ে কাজ করা বা ওই মেথড দিয়ে কাজ করা। পরবর্তীতে আমরা দুইটা মেথডে আলাদা ভাগ করে পেপার লিখছিলাম, মানে থিসিস একটাই বাট পেপার দুইটা, যে এই কোভিড-19। আর এই পেপারটা কারণ কোভিড-19 যে কোনো কাজ করলে ওই সময়টা খুব ভালো অ্যাকসেপ্ট হয়েছে আর কি। কাজ করছিলাম আমরা 2020 সালে, বাট পাবলিশ হয়েছে কবে? 25। তাহলে পেশেন্ট লাগবে, মানে ধৈর্য লাগবে, ঠিক আছে? বুঝা গেছে কিনা? যে এখন তোমার কি ডিমান্ড, মানে সেটা পারিপার্শ্বিক ডিমান্ড হতে পারে, দেশের ডিমান্ড হতে পারে, সিটির ডিমান্ড হতে পারে। এটা নিয়ে কাজ করলে এটা আসলে মানে মানুষজন ভালোবাসে যে না সে তার দেশকে ভালোবাসে। আমার অলমোস্ট কাজ, আমি আমি একটু দেখাচ্ছি যে এখানে আমি যে কয়টা কাজ করছি, আমি যদি কন্ট্রোল এফ দিয়ে বাংলাদেশ লিখে সার্চ দিই, যে বাংলাদেশ এখানে রিলেটেড কয়টা কাজে, 19টা কাজের, মানে 19টা স্টাডি, আমার টোটাল কাজ হলো এখানে হলো 40টা, তার মধ্যে 19টা কাজের মধ্যে বাংলাদেশ শব্দটা আছে। বাংলাদেশ, 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 বাংলাদেশ। বুঝা যাচ্ছে? আমি যেই কাজটাই করছি আমার দেশকে ফোকাস করছি, জি। বিকজ উই আর আমার খুবই গরিব দেশ, আমাদের আসলে বহুত সমস্যা। তো এই জিনিসটা সবাই খুব পছন্দ করে। এবং এই বাংলাদেশ নিয়ে বেশি গবেষণার কারণে আমি 2024 সালের বাংলা মানে একটা প্রাইজ আছে আর কি, আলফোজান একাডেমি। ওইটা ইয়ং সায়েন্টিস্ট যারা মানে নিজের দেশকে নিয়ে কাজ করে, এরকম নোবেল প্রাইজের পরে এটা, মানে এটার প্রাইজ মানি প্রায় $50,000, 60 লক্ষ টাকা। তো এটার জন্য বাংলাদেশ থেকে নমিনেশন চাই, মানে প্রত্যেকটা দেশ থেকে নমিনেট করতে বলে। তো আমাকে বাংলাদেশ থেকে লেকচারার, আমি তখন লেকচারার ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, লেকচারার ক্যাটাগরিতে আমি ওটা নমিনেশন পাইছিলাম। তারপরে মানে প্রফেসর পাইছিল একজন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো বাংলাদেশ, পুরো বাংলাদেশ থেকে লেকচারার যত ছিল ওই সময়, তাদের মধ্যে আমি সিলেক্ট হয়েছিলাম আর কি। মানে আমার নাম ওই জাতিসংঘে গেছিল, ইউনেস্কোতে। বিকজ আমার কাজগুলো বেশিরভাগই বাংলাদেশ ফোকাসড। সো এটা একটা ভালো না খারাপ জিনিস? পরবর্তী পুরস্কার পাই নাই, কারণ পুরস্কারটা আসলে খুবই কম্পিটিটিভ, মানে অনেকগুলো দেশ মিলে একজন পাবে। তো সেক্ষেত্রে তো আরো চায়না, চায়না থেকে না জাপান থেকে একজন পাইছে। এনিওয়ে, তাইলে আরেকটি হলো ওয়ান ক্লিয়ার কম্পারিজন এ ভার্সেস বি আর বিফোর ভার্সেস আফটার। যে এই যে আমি আমি যে কাজটা করছি ওইটা করোনার সময়, এখন সেম কাজ যদি এই সময় কেউ করে, যে আফটার করোনা পিরিয়ড, এখন তো আর করোনা নাই, তাইলে ওটা অ্যাকসেপ্টেবল হবে। বুঝা গেছে কিনা? আগে এই কম্পারিজন, আগে সিচুয়েশন ছিল, এই ব্যারিয়ার ছিল, এখন এই ব্যারিয়ার সামনে আসছে। বুঝা গেছে? আর আরেকটা হলো ইউ কুড এক্সপ্লেন, মানে এমন একটা কাজ হইতে পারে যেন আমি সহজেই কাউকে 1 মিনিটের মধ্যে বুঝাইতে পারি যে আমি এটা নিয়ে কাজ করতে চাচ্ছি। মানে কেউ যেন কনফিউজ না থাকে কি করতেছে, তার মাথার উপর দিয়ে গেল, ব্যাপারটা যেন এরকম না হয়। এখন আমি কিছু মানে একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি যে এই জিনিসগুলোতে ফোকাস করলে আন্ডারগ্রেড যে রিসার্চ থাকে আমাদের, এই আন্ডারগ্রেড রিসার্চ গুলা বা ইনিশিয়াল টাইপের রিসার্চ গুলা খুব ভালোভাবে হবে। প্রথমে বাম দিকের প্রশ্ন কয়েকটা দেখি। প্রথম হলো কম্প্যারিজন, ডাজ এ পারফর্ম বেটার দেন বি আন্ডার দ্য কন্ডিশন সি। অর্থাৎ এ একটা মেথড বা এ একটা জিনিস, এটা কি বি এর চাইতে ভালো পারফরমেন্স করে, অর্থাৎ কম্প্যারিজন। বুঝা গেছে কিনা? 2 নম্বর হলো রিলেশনশিপ, হাউ ডাজ এক্স চেঞ্জ হোয়েন ওয়াই ইনক্রিজ, মানে ওয়াই যদি বাড়ে তাহলে এক্স কিভাবে চেঞ্জ হয়। সেটা যে কোনো কিছু হতে পারে, টেম্পারেচারের সাথে একটা প্রপার্টি হতে পারে, বয়সের সাথে একটা জিনিস হতে পারে, যে বয়স বাড়লে এই জিনিসটা টেন্ডেন্সি কেমন বাড়ে। বুঝা গেছে কিনা? আরেকটা হলো ডিসক্রিপশন, হোয়াট ইজ দ্য কারেন্ট স্টেট অফ এক্স এমং গ্রুপ ওয়াই, যে এই গ্রুপ ওয়াই এর ভিতরে এক্স কিভাবে, কেমন এটার তার কারেন্ট স্টেট, এটা কিভাবে বিহেভ করতেছে, এটার প্রপার্টি কি, এটার ফিজিক্যাল প্রপার্টি কি, এটার কেমিক্যাল প্রপার্টি কি, এইগুলো নিয়ে হতে পারে। একটা হলো ইভ্যালুয়েশন, হাউ ইফেক্টিভ ইজ ইন্টারভেনশন এক্স অ্যাট অ্যাচিভিং ওয়াই। যে আমি সাপোজ আমি একটা আহ, মানে একটা ম্যাটেরিয়ালের স্ট্রেংথ মাপতে চাচ্ছি, এইখানে এই এক্স এর ভূমিকা কি, অর্থাৎ আমি টেম্পারেচার হতে পারে, প্রেসার হতে পারে, ভলিউম হতে পারে, ডেনসিটি হতে পারে, এটার ভূমিকা কি বা এটার কতটুকু কাজ এখানে, ইফেক্ট, এটা আমি দেখতে পারি।
তারপর আরেকটা হতে পারে নোটিস এভরি ওয়ান নেমস এ ভেরিয়েবল ইন এ গ্রুপ অর মেজারেবল আউটকামস। যে আমি সাপোজ একটা এক্সপেরিমেন্ট করলাম 20 ডিগ্রি 30 ডিগ্রি টেম্পারেচারে এত প্রেসারে, এখন টেম্পারেচার চেঞ্জ করলাম 30-এ করলাম, এখন 35-এ করলাম, এখন 40-এ করলাম, এখন 100-তে করলাম। এইভাবে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে করে একটা নতুন করে রিসার্চ করে কম্পারিজন করা যায়, এটাতে এত ছিল, এটাতে এত ছিল, এটাতে এত ছিল। বুঝা গেছে কিনা? ইফ ইউর কোশ্চেন হ্যাজ নান অফ দিস থ্রি, এই এখানকার যদি এগুলো না থাকে তাহলে ইট ইজ নট ফিনিশ, তাহলে তো আমার আসলে কাজ হয় না, আমার আরো চিন্তা করা দরকার কিভাবে এগুলোর মধ্যে আনা যায়। এখন আমরা এখানে কিছু শর্টকাট একটা টেবিল দেখবো, এই টেবিলের ভিতরে যদি আমি বিভিন্ন জিনিসপত্র মানে ফালাইতে পারি তাইলে আমার একটা সহজ রিসার্চ হয়ে যাবে। যেমন এমন বিভিন্ন হতে পারে, এমন কি পপুলেশন হতে পারে, এমন ম্যাটেরিয়াল হতে পারে, এমন সিস্টেম হতে পারে, যে এই সিস্টেমগুলোর মধ্যে আমি একটা জিনিস দেখতে চাচ্ছি, ইফেক্ট দেখতে চাচ্ছি। আরেকটা হলো যে ডাজ ইওর ভেরিয়েবল মেথড, যে এই মেথড এটা কাজ করে, ওই মেথড এটা কাজ করে কিনা, বা এটাতে এটা হয় কি বা ওটাতে হয় কিনা। একটা হলো এফেক্ট, এফেক্ট বলতে মেজারেবল যে আউটকাম পাচ্ছি, সাপোজ টেম্পারেচার, প্রেসার, বা আমি যে যেটা দেখতে চাচ্ছিলাম যে স্ট্রেংথ বাড়ে কি কমে। মানে যেটা দেখতে চাচ্ছি আর কি। হ্যাঁ, তো যেটা দেখতে চাচ্ছি ওইটার কি অবস্থা, আমি একটা প্যারামিটার চেঞ্জ করতেছি ওইটা কেমন হচ্ছে, এই প্যারামিটার চেঞ্জ করতেছি ওটা কেমন হচ্ছে। মানে এটা একটা টেবিল, এই টেবিলটা যদি কেউ ফলো করে তার রিসার্চ করতে খুব সহজ হবে। একটা হলো কম্পেয়ার টু সামথিং, সেটা বেসলাইন হতে পারে, অল্টারনেটিভ হতে পারে, অলরেডি এক্সিস্টেন্স কাজ হতে পারে, কারোর সাথে কম্পেয়ার করলাম। সো প্রিন্ট দিস এন্ড ইউজ ইট ইফ ইউ ওয়ান্ট, ইট ওয়ার্কস এম্বারেসিংলি ওয়েল, মানে খুবই ভালো কাজ করে এই জিনিসটা আর কি। সো আমরা এখন একটা কুইজ দেখবো, বা একটা প্রশ্ন সবার সামনে আমি থ্রো করতেছি, যে স্টুডেন্ট সাবমিটস 4 টপিকস, অনলি ওয়ান ইজ জেনুইনলি রিসার্চেবল এখানকার মধ্যে, হু ইজ সেটা খুঁজে বের করবো। প্রথম প্রশ্ন হলো বা প্রথম টপিকস হলো দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন সোসাইটি। শুনতে খুব ভালো লাগতেছে না, যে সোশ্যাল মিডিয়া সোসাইটির উপর, কিন্তু এটা আসলে কোন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব নাকি এটা এটা কিছু, মানে এটা ভালো কোশ্চেন। 2 নাম্বার দেখি, হোয়াই রিনিউয়েবল এনার্জি ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার ফিউচার। কোশ্চেন সুন্দর হয়েছে। 3 নাম্বার দেখি, ডাজ অ্যাডিং 5% রাইস হাস্ক চেঞ্জ দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট কিউরড ফর 28 days। আর D নাম্বার হলো এভরিথিং অ্যাবাউট মেশিন লার্নিং, মেশিন লার্নিং যা কিছু আছে সবকিছু আমি রিসার্চ করব। এই 4টার মধ্যে কোনটা আসলে গুড টপিকস এন্ড রিসার্চেবল? সি। সি স্যার। সি। 5% আমি রাইস অ্যাড করি মানে কংক্রিটের সাথে, এটা 28 দিন পর্যন্ত আমি কিউর করব, তারপর দেখবো এটা স্ট্রেংথ বাড়ে না কমে না কি হয়। খুব সুন্দর না? জি স্যার, জি, স্পেসিফিক। তাহলে এখন আমরা একটা এটা good research- মানে একটা নির্দিষ্ট বিষয়ের দিকে ফোকাস করা আছে আর কি। হ্যাঁ, তো এটাই আসলে রিসার্চেবল একটা জিনিস হইলো। এই ছিল আজকে আমাদের লেকচার। তো আমাদের মিশন আসলে কি থাকবে, আমরা গতদিন বলছিলাম যে সবাইকে নিজের যে ফিল্ড সেটার উপর 3টা টপিক বা 3টা বিষয় নিয়ে সিলেক্ট করা, এই 3টা বিষয় নিয়ে 3টা কোশ্চেন জেনারেট করা। পারবো না সবাই? যার যে সাবজেক্ট, বলতেছি এখানে সবাই এক সাবজেক্টের না, যে যে সাবজেক্ট আছে সেখান থেকে আমি 3টা এইরকম ইন্টারেস্টিং বিষয় খুঁজে বের করবো যেগুলো মোটামুটি নভেল। তারপর 3টা বিষয়ের মানে রিসার্চ যে কোশ্চেন থাকে বা কি নিয়ে কাজ করতে চাই ফিল্ডটা, এটা একটু চুজ করার চেষ্টা করব। করে আমরা নেক্সট শুক্রবারের আগেই মানে আমরা চেষ্টা করবো যে এই 3টা বিষয় এবং 3টা বিষয়ের রিলেভেন্ট কোশ্চেন গ্রুপে আপলোড করার জন্য। ঠিক আছে? ওকে ভাইয়া। নেক্সট ডে আমরা ইনশাল্লাহ গুগল স্কলার ব্ল্যাক বেল্ট, মানে গুগল স্কলার বা এই যে আমাদের যে রিসার্চ লিটারেচার, এটা কিভাবে মানে চুজ করে, কিভাবে আমরা সিলেক্ট করি, কিভাবে করে, এটা নিয়ে সামনের দিন আমরা করব। সো টুমরো উই ফাইন্ড আউট দ্য whether anyone has already answered your question, মানে সবাই এটা পারছে কিনা এটা নিয়ে ডিসকাস করব, and we'll do it the 10 minutes instead of 10 hours. Bring your winning topic and a laptop and we are searching live. সো নেক্সট দিন, সো এখানে মেন যেটা বলা হচ্ছে ভগ টপিক, ভগ মানে হলো ভেগ আর কি, ভেগ মানে হলো যেটা স্পষ্ট না, অস্পষ্ট একটা টপিক 3 মাস তোমার নষ্ট, 3 মাস কেন 3 বছরও নষ্ট করে দিতে পারে, বাট এ শার্প কোয়েশ্চেন সেভস দেম, সে বাঁচাইতে পারে। ইউ জাস্ট লার্ন দ্য ডিফারেন্স। এখন আমরা একটু বলি যে এই ক্লাস করার পরে রিসার্চ কিভাবে ডেভেলপ করতে হয় বা একটা রিসার্চ টপিক খুঁজে বের করতে হয়, একটা আইডিয়া হয়েছে কি হয় নাই? হ্যাঁ, কিছুটা হয়েছে। মানে যতটুকু নলেজ ছিল তার সাথে নলেজ বাড়ছে না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আসলে এইভাবে মোটামুটি যে 10টা ক্লাস আমরা করি, ইনশাআল্লাহ রিসার্চ নিয়ে একটা ভালো আইডিয়া হবে এবং রিসার্চ করার জন্য নিজের একটা ইন্সপিরেশন তৈরি হবে। আমার রিসার্চ এটা তো ইজি জিনিস, ইটস মাচ ইজিয়ার দেন
মেমোরাইজিং জিকে মানে জেনারেল নলেজ, মানে এগুলোর চাইতে এটা ভালো জিনিস। আলটিমেটলি এটার দ্বারা আমি আসলে একটা জিকে মুখস্থ করি, দুনিয়া আখিরাতের কোনো ফায়দা আছে? মানে কারো এটা লাভ আছে? অত সালে একটা জিনিস মারা মানে যারা নর্মাল বিসিএস এর পিছনে ছোটে। তো আমি এমন একটা জিনিস নিয়ে কাজ করবো যেটা আসলে মানুষের ভালো হয়, আমার নিজেরও মানে উপকার হয়, আমি ভালো মানে পিএইচডি করতে পারি, মাস্টার্স করতে পারি, বা ভালো একটা ডিগ্রি নিতে পারি। তো এটা আসলে রিসার্চের কোনো কি বলবো মানে খারাপ দিক নাই, সবসময় এটা ভালোভাবেই কাটবে। এবং আমি চাইলে সহজে রিসার্চের মাধ্যমে এইসব পলিটিক্যাল জিনিসপত্র থেকে দূরে থাকতে পারি, বাংলাদেশের যে সিচুয়েশন। তো এই আর কি, কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন নাই? স্যার আপাতত নাই। কোশ্চেন যদি আসেও আমরা নেক্সট শুক্রবার আবার ক্লাস হবে। তো এই যা শিখলাম এটা একটু অল্প করলে অ্যাপ্লাই করার চেষ্টা করি, মানে আমি ক্লাস ক্লাস করলাম চলে গেলাম, এগুলো করলে কিছু শেখা হবে না। আলটিমেটলি একটু সময় দিয়ে ক্লাসের মতো করে যদি চিন্তা করি। টিউটোরিয়াল বলতে? হ্যালো, ক্লাস টিউটোরিয়াল বলতে কি বোঝানো হয়েছে আসলে? যে ক্লাস টপিক গুলা পড়াচ্ছেন আমি তো ভিডিও স্লাইড মেবি। স্লাইডটা শেয়ার করা একটু মুশকিল, বিকজ এই স্লাইড গুলো অনেক কষ্ট করে বানানো হয়েছে। প্লাস এগুলো মানে আমি চাচ্ছি না লিক হয়ে যাক বা কারো কাছে চলে যাক। তোমার বুঝতে, আমি স্লাইডটা যে শুরু থেকে একটু দেখাই। স্লাইড কিন্তু অনেক যত্ন নিয়ে বানানো হয়েছে, তোমরা বুঝতেছো কিনা? শুরু থেকে দেখাইলে মানে এটা অ্যানিমেশন গুলা বোঝা যাচ্ছে। সুন্দর না? স্লাইডের কোয়ালিটিও একটা ফ্যাক্ট, মানে জাস্ট ক্লাস নেওয়ার জন্য না, বাট আমার মনে হয় স্লাইডটা বেশ অল্প সময়ের মধ্যে ভালো স্লাইড, কি বলা যায়। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো। তো ভিডিও আমি দিচ্ছি, ভিডিওর ভিতরে তো স্লাইড গুলো অবশ্যই থাকবে, ওগুলা থেকে একটু দেখে নিবো ইনশাল্লাহ, মানে যেখানে এই স্লাইডটা থাকবে ওখানে পজ করে দেখে নেওয়া যাবে। ঠিক আছে, আবার সামনে সপ্তাহে শুক্রবারে দেখা হবে 7টার সময়। সবাই ভালো থাকবেন, আর একটু এগুলো নিয়ে পড়াশোনা করার চেষ্টা করেন। ভিডিওর আমি ইউটিউব লিংক দিয়ে দিব আজকেও, রেকর্ডিংটা। তো সেখান থেকে এই সবগুলো মানে রেকর্ডিং এ তো এগুলো থাকতেইছে, সেখান থেকে দেখা যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ভালো। ওয়ালাইকুম আসসালাম।